তো আজকে আমরা এই ভিডিওতে বঙ্গ বিভাজন যে চ্যাপ্টারটা সেই চ্যাপ্টারের পার্ট 4 করতে যাচ্ছি। তো পার্ট 4-এর প্রথম প্যারাগ্রাফ হচ্ছে, বিশাল বঙ্গপ্রদেশকে একজন লেফটেন্যান্ট গভর্নর সুষ্ঠুভাবে শাসন করতে না পারার অজুহাতে প্রদেশটির উত্তর পূর্ব ও বঙ্গের 15টি জেলা অসমের সঙ্গে সংলগ্ন করে পূর্ববঙ্গ ও অসম নামে প্রদেশ গঠন করা কর্মসূচি গ্রহণ করা হয়েছিল। তো যখন যে পশ্চিমবঙ্গটা ছিল তখন বঙ্গদেশ অনেক বড় ছিল। তো বঙ্গদেশকে একজন লেফটেন্যান্টের দ্বারা সামলা যেতে না পারায় ওরা চিন্তা করে যে বঙ্গকে ভাঙ্গে দুইটা পার্ট করা যাক, একটা হচ্ছে পশ্চিমবঙ্গ, একটা হচ্ছে পূর্ববঙ্গ ও আসাম। অন্যদিকে বঙ্গপ্রদেশের অবশিষ্ট অংশ অর্থাৎ পশ্চিম খণ্ডের সঙ্গে বিহার, উড়িষ্যা ও চুটনাগপুরকে পূর্ববৎ সংযোগ করে অন্য একটি বঙ্গপ্রদেশ বজায় রাখা পরিকল্পনা করা হয়। আর একটা হবে পূর্ববঙ্গ ও অসম, আর একটা হবে পশ্চিমবঙ্গ, যার সাথে বিহার, উড়িষ্যা ও চুটনাগপুর জুড়বে। ঢাকাকে রাজধানী হিসেবে নিয়ে প্রস্তাবিত পূর্ববঙ্গ ও অসম নামক প্রদেশটির জনসংখ্যা ছিল 3,10,00,000। ঢাকাকে সঙ্গে নিয়ে পূর্ববঙ্গ ও অসম যে নামের প্রদেশটি গঠন করা হচ্ছিল তার টোটাল পপুলেশন ছিল 3,10,00,000। এর 1,80,00,000 ছিল মুসলমান আর এর 1,20,00,000 ছিল হিন্দু। এক সেকেন্ড। ঠিক আছে। অন্যদিকে কলকাতাকে রাজধানী হিসেবে নিয়ে পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা, চুটনাগপুর সহ বঙ্গপ্রদেশটির জনসংখ্যা ছিল 5,40,00,000। এর 4,02,00,000 ছিল হিন্দু আর 90,000 ছিল মুসলমান। তা আপনারা বুঝছেন আই থিঙ্ক। উল্লেখ্য যে বিহার আর উড়িয়া মানুষের তুলনায় বঙ্গপ্রদেশে বাঙালি সংখ্যালঘুতে পরিণত হয়েছিল। কি হয়েছিল, যখন পশ্চিমবঙ্গটা গঠন হচ্ছিল তখন সেটাতে বিহার, উড়িষ্যা, চুটনাগপুর যোগ করায় তখন বাঙালির সংখ্যালঘু হয়ে যাচ্ছিল, মানে বাঙালির সংখ্যা কম হয়ে গিয়েছিল উড়িয়া আর বিহারি মানুষের তুলনায়। লর্ড কার্জন শাসনের সুবিধার্থে বঙ্গপ্রদেশের আয়তন ছোট করে এবং প্রয়োজনের খাতিরে অসমের ভৌগোলিক আয়তন বৃদ্ধি করার যুক্তি ব্যাখ্যা করেন। তখন লর্ড কার্জন কি করেন, যে শাসনের সুবিধার জন্য তিনি বঙ্গপ্রদেশের যে এরিয়াটা তা ছোট করতে চান। তো তা তিনি ছোট করে প্রয়োজনের খাতিরে অসমের ভৌগোলিক আয়তন আর অসমের পশ্চিমবঙ্গটার তিনি ছোট করতেছিলেন এবং পূর্ববঙ্গকে একটু বড় করার জন্য তিনি দাবি করেছিলেন। তারপর ছিল, যদিও এই কর্মসূচির অন্তরালে দুরভিসন্ধি অতি স্পষ্টভাবে প্রকাশ পায়, এই কথাটার অপোজিশন হতে লাগে তখন। কারণ হিন্দু নেতৃত্বে পরিচালিত হিন্দু মুসলমান কৃষক ও শ্রমিকদের অখণ্ড বঙ্গবাসীর আকার ইংরাজ শাসকের পক্ষে একটা চিন্তার কথা হয়ে পড়েছিল। কারণ যে হিন্দুর নেতৃত্বে তখন হিন্দু মুসলমান কৃষক ও শ্রমিকরা চলছিল, আর তা একটা চিন্তার কথা ছিল ইংরাজের জন্য। ভারত সচিব হাবার্ট রিজলির কার্জনকে লেখা একটি চিঠি থেকে জানা যায়, ঐক্যবদ্ধ বঙ্গ একটা বৃহৎ শক্তি, দ্বিখণ্ডীকরণ এই বৃহৎ শক্তি বঙ্গ শক্তিকে ভেঙ্গে চুরমার করে দেবে। একটা বঙ্গপ্রদেশ যা ছিল তাই ছিল ভারতের একটা বড় শক্তি, যা ইংরাজকে ভাঙতে পারবে। কিন্তু বঙ্গ যদি ভাঙ্গা হয় তাহলে একদিকে ইংরাজের লাভ হবে যে দুইটা গোষ্ঠীর মধ্যে একটু মতামত তখন দুইটা গোষ্ঠীর মধ্যে একটু ঝঞ্ঝাট হয়ে যাবে হিন্দু আর মুসলিমের মধ্যে। কিন্তু এই যে ঘটনাটা তা ওদের শক্তিকে আরো বেরিয়েও দিতে পারে, আর বঙ্গর যে শক্তিটা তা ওরা ভেঙে দিতে পারে যদি বঙ্গকে ভাঙ্গা হয়। এটা ছিল ভারত সচিব হাবার্ট রিজলির একটা চিঠির কথা। দেখা যাচ্ছে বঙ্গভঙ্গের অন্তর্নিহিত উদ্দেশ্য ছিল হিন্দু মুসলমানদের মধ্যেকার একতা ভেঙে দেওয়া। হ্যাঁ, সেই উদ্দেশ্যে সিদ্ধির জন্যই দরকার পড়েছিল বিষম সাম্প্রদায়িক মনোভাবের বিস্তার ঘটানো। আর সেই উদ্দেশ্যে যদি সিদ্ধি হতে চায় তার জন্য একটা দরকার ছিল একটা বড় সাম্প্রদায়িক মনোভাব বিস্তারের একটা ঘটানো। মনোভাব যদি বিস্তার ঘটানো হয় না, তাহলে বঙ্গের শক্তি এত বেড়ে যাবে যে ইংরাজকে ভারত ছেড়ে যেতে হবে। বঙ্গভঙ্গ পরিকল্পনা রূপায়ণের মাধ্যমে আসলে ভারতীয় জাতীয়তাবাদের প্রাণকেন্দ্র বঙ্গদেশকে দ্বিখণ্ডিত করে হিন্দু, বাঙালি এবং বুদ্ধিজীবীদের দুটো প্রদেশী সংখ্যালঘুতে পরিণত করার চেষ্টা চলেছিল।
বঙ্গভঙ্গ পরিকল্পনা রূপায়ণের মাধ্যমে আসলে ভারতীয় জাতীয়তাবাদের প্রাণকেন্দ্র বঙ্গদেশকে দ্বিখণ্ডিত করে হিন্দু আর যারা বাঙালি আছে তাদেরকে সংখ্যালঘুতে পরিণত করার তারা চেষ্টা করেছিল, কারা? ইংরেজরা। পূর্ববঙ্গ ও পশ্চিমবঙ্গে হিন্দু বাঙালি যারা আছে তারা কম থাকবে। কার্জনের উদ্দেশ্য ছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদকে শক্তিশালী রূপে গড়ে তোলা। ব্রিটিশকে শক্তিশালী করার কাজ ছিল লর্ড কার্জনের, এবং বঙ্গ বিভাজনের মাধ্যমে রাজনৈতিক চেতনা সম্পন্ন হিন্দু বাঙালিদের পঙ্গু করে জাতীয়তাবাদ বিকাশের পথ রোধ করা। আর হিন্দু বাঙালিদের মধ্যে একটা ঝঞ্ঝাট তৈরি করে জাতীয়তাবাদের পথ রোধ করার একটা ওনার আরেকটা গোল ছিল। এই কর্মসূচির মাধ্যমে তিনি রাজনৈতিক ক্ষেত্রে অনগ্রসর মুসলমানদের ইংরেজ শাসনের প্রতি অনুগত করতে চেয়েছিলেন, এবং অন্যদিকে ভারতীয় সমাজে সাম্প্রদায়িকতার বৃক্ষ রোপণ করার পরিকল্পনা হাতে নিয়েছিলেন। আর এর জন্য তিনি কি করেছিলেন? মুসলমানদেরকে উনার প্রতি আর ইংরেজ সরকারের প্রতি অ্যাট্রাক্ট করতে চেয়েছিলেন, মানে ওদের প্রতি একটু ভাবনা দেখাতে চেয়েছিলেন যাতে মুসলিমরা ওদের হাতে চলে যায়। তাই কি হয়ে যাবে, তখন হিন্দু আর মুসলিমের মধ্যে দাঙ্গা লাগবে, আর তখন ভারত সেই শক্তিশালী থাকবে না, আর ব্রিটিশ আরামসে শাসন করতে পারবে। 1905 খ্রিস্টাব্দের 2 ফেব্রুয়ারি লর্ড কার্জন বঙ্গভঙ্গের প্রস্তাবটি অনুমোদনের জন্য লন্ডন স্থিত ভারত সচিবের নিকট প্রেরণ করেন। 1905 খ্রিস্টাব্দের 2 ফেব্রুয়ারি কি করেন? লর্ড কার্জন বঙ্গভঙ্গের প্রস্তাব যেটা ছিল যে বঙ্গ ভাঙ্গা হবে, তাই অনুমোদনের জন্য তিনি লন্ডনে ভারত সচিবের নিকট একটা প্রেরণ করেন। 9 জুন তারিখে সচিব জন ব্রডরিক টেলিগ্রাম যুগে বঙ্গভঙ্গের প্রস্তাব অনুমোদন জানান, এবং তিনি প্রস্তাবটা এগিয়ে দেন। এরপরই 19 জুলাই 1905 ভারত ব্রিটিশ সরকার বঙ্গভঙ্গের পরিকল্পনা প্রকাশ করেছিল। 1905 সালের 19 জুলাই তারিখে কি হয়েছিল? যে ভারত ব্রিটিশ সরকার তখন বঙ্গভঙ্গের পরিকল্পনাটা প্রকাশ করে দিয়েছিল। 1 সেপ্টেম্বর 1905 পরিকল্পনাটি সরকারিভাবে প্রকাশিত হয়েছিল। এই লাইনটা ইম্পর্টেন্ট আছে। 1 সেপ্টেম্বর 1905 খ্রিস্টাব্দে কি হয়েছিল? বঙ্গভঙ্গের পরিকল্পনাটি সরকারিভাবে প্রকাশিত হয়, এবং 16 অক্টোবর বঙ্গভঙ্গ প্রক্রিয়া সম্পন্ন করার দিন ধার্য করা হয়। আর 16 অক্টোবর বঙ্গভঙ্গ হয়ে যাবে, এটাও ইম্পর্টেন্ট, তার দিন ধার্য করা হয়। লর্ড কার্জন ঘোষণা অনুযায়ী বঙ্গভঙ্গের 4 পর্বের কর্মসূচি ছিল এইরকম। তার ওনার কিছু প্রস্তাব ছিল, তা আমরা দেখে নিই। ছিল যে রাজশাহী, ঢাকা এবং চট্টগ্রাম এই বিস্তৃত প্রশাসনিক এলাকার সঙ্গে অসম সংলগ্ন নতুন প্রদেশটির নাম পূর্ববঙ্গ ও অসম করা হবে। রাজশাহী, ঢাকা এবং চট্টগ্রামকে নিয়ে যে নতুন প্রদেশটা গঠন করা হবে বঙ্গকে ভেঙ্গে, তা হবে পূর্ববঙ্গ এবং অসম। পূর্ববঙ্গ ও অসম প্রদেশের রাজধানী হবে ঢাকা। পূর্ববঙ্গ ও অসম প্রদেশের শাসনের দায়িত্ব একজন লেফটেন্যান্ট গভর্নরের হাতে সমর্পণ করা হবে, তা একটা লেফটেন্যান্ট গভর্নরের হাতে দেওয়া হবে। অসমের রাজধানী শিলং থেকে কোথায় যাবে? ঢাকায় যাবে। দ্বিতীয় পর্যায়ে হচ্ছে পূর্ববঙ্গ ও অসমের জন্য ঢাকায় স্বতন্ত্র উচ্চ ন্যায়ালয় স্থাপিত করা হবে, হাইকোর্টও দেওয়া হবে। স্বতন্ত্র উচ্চ ন্যায়ালয় স্থাপিত না হওয়া পর্যন্ত প্রদেশটি কলকাতা উচ্চ ন্যায়ালয়ের এখতিয়ারভুক্ত হয়ে যাবে। যতদিন পর্যন্ত নতুন হাইকোর্ট বনছে না পূর্ববঙ্গ অসমের জন্য, তখন পর্যন্ত কলকাতা হাইকোর্টের আন্ডারেই থাকবে। তৃতীয় পর্যায়ে হচ্ছে পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা এবং ছোটনাগপুর সহ বঙ্গপ্রদেশের রাজধানী হবে কলিকাতা। কলকাতা হবে পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা এবং ছোটনাগপুর সহ যে নতুন প্রদেশটা হবে তা রাজধানী হবে কলকাতা। চতুর্থ পর্যায়ে 1905 খ্রিস্টাব্দের 16 অক্টোবর বঙ্গভঙ্গ পরিকল্পনা কার্যত সুসম্পন্ন হবে। এগুলো তোমরা মনে রাখবে কিন্তু। এরপরে হচ্ছে স্বদেশী আন্দোলন। 1905 থেকে 1911 হচ্ছে স্বদেশী আন্দোলনের টাইমলাইন। বঙ্গবাসীর ইচ্ছার বিপরীতে ব্রিটিশ সরকার বঙ্গভঙ্গের পরিকল্পনা হাতে নিয়েছিল। যে বঙ্গবাসীর কোনো মত ছিল না, তার এগেইনস্টে গিয়ে ব্রিটিশ সরকার বঙ্গভঙ্গ করেছিল। বঙ্গদেশের কৃতি সন্তান সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বিপিনচন্দ্র পাল, অরবিন্দ ঘোষ, রবীন্দ্রনাথ ঠাকুর, রাসবিহারী বসু, রামেন্দ্র সুন্দর ত্রিবেদী প্রভৃতি বিখ্যাত চিন্তানায়কগণ ব্রিটিশ সরকারের বঙ্গ বিভাজনের কুটিল চক্রান্ত অনুধাবন করতে পেরেছিলেন, এবং তারা জনগণের সম্মুখে এই চক্রান্ত প্রচার করে বঙ্গভঙ্গের বিরুদ্ধে জনজাগরণ করে গড়ে তুলতে সক্ষম হয়েছিলেন। তারা বুঝেছিলেন যে বঙ্গ অনেক বিশাল শক্তি এবং ইংরেজ তাকে ভাঙতে চায়, এবং সেই কথাটি ওনারা জনগণকে বুঝিয়েছিল, আর ওরা সক্ষম হয়েছিল বুঝাতে। বঙ্গভঙ্গ কার্য সম্পন্ন হলে বাঙালি জাতির ঐতিহ্যে আঘাত লাগবে। তদুপরি হিন্দু মুসলমানের মধ্যেকার সম্প্রীতি বিনষ্ট হওয়ার আশঙ্কা করে তারা পত্রপত্রিকায় লিখে এবং সভা সমিতি অনুষ্ঠিত করে জনমানুষে বঙ্গ বিভাজনের বিরুদ্ধে প্রচার চালিয়েছিল, এবং তারা
বঙ্গভঙ্গ যে জানে বঙ্গভঙ্গটা যদি হয়ে যায় তাহলে বাঙালির জাতির একটা আঘাত লাগবে, আর হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গার সৃষ্টি হবে, তা সম্প্রীতিগুলা বিনষ্ট হয়ে যাবে। তারা পত্রিকায় প্রকাশ করেছিল, সভা সমিতি অনুষ্ঠিত করেছিল, বঙ্গের মানুষের মধ্যে তা ওরা বুঝিয়ে দিয়েছিল। বঙ্গভঙ্গের বিরুদ্ধে জনমত গঠনের লক্ষ্যে তারা সর্বপ্রথমে জনতার কাছ থেকে স্বাক্ষর সংগ্রহ অভিযান শুরু করেছিলেন। তখন ওনারা কি করেন, জনগণের কাছ থেকে স্বাক্ষর নিতে শুরু করেন, সিগনেচার নিতে শুরু করেন, যাতে ওনারা একটা লিস্ট দিতে পারেন যে এতজন মানুষরা এখনও তার বিপক্ষে আছে। এবং তখনকার মানুষ এত বেশি সিগনেচারগুলা দিতেও পারতো না, তখন ম্যাক্সিমাম মানুষ কি ছিল, অশিক্ষিত ছিল, তাই ম্যাক্সিমাম মানুষ সিগনেচারও দিতে পারতো না। এরপরও অনেক বেশি সিগনেচার কালেক্ট করা হয়েছিল। প্রায় 70,000 স্বাক্ষর সম্বলিত প্রতিবাদপত্র ভারত সচিবের হাতে অর্পণ করে। প্রায় 70,000 স্বাক্ষর, আপনারা বুঝতে পারছেন কত বেশি 70,000 তখনের দিনের অনেক বেশি, কারণ 70,000 মানুষ তখনকার দিনে পড়াশোনা লেখা এগুলো জানতোই না। কিন্তু এত কিছুর পরও ব্রিটিশ সরকার আত্মপক্ষ সমর্থন করে ভালো প্রশাসনের টুপ দিয়ে অ্যান্ড্রু ফ্রেজারের নেতৃত্বে বঙ্গভঙ্গের যুক্তিযুক্ততা প্রচার করলে বঙ্গদেশের জনতা বিক্ষোভ প্রকাশ করেছিল, এবং ব্রিটিশ এত কিছু হওয়ার পরও তার অপোজিশন করে অ্যান্ড্রু ফ্রেজারের নেতৃত্বে বঙ্গভঙ্গের যুক্তিযুক্ততা প্রচার করে, এবং এতে বঙ্গদেশের মানুষরা অনেক দুঃখিত হয়। সরকারের তরফে যখন বঙ্গভঙ্গ কার্যে পরিণত করার মনোভাব স্পষ্টভাবে প্রকাশ পেল, তখন বঙ্গদেশে সরকার বিরোধী জনজাগরণ ক্রমান্বয়ে বৃদ্ধি পেতে আরম্ভ করে। তখন থেকে সরকার বিরোধী কাজগুলো হতে শুরু করে, যখন থেকে বঙ্গভঙ্গ কার্যে পরিণত হয়েছিল। জাতীয় জনমতকে উপেক্ষা করে বাঙালি জাতীয়তাবাদকে ধ্বংস করতে চেয়েছিল ইংরেজরা। জাতীয় জনমত যেটা ছিল তাকে বাধা দিয়ে বাঙালি জাতীয়তাবাদকে ধ্বংস করাই ছিল ইংরেজের মূল উদ্দেশ্য। মূলত হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্যই সরকার বঙ্গভঙ্গ করতে চেয়েছিল। হিন্দু মুসলমানের মধ্যে যে ঐক্যতা সম্প্রীতি তা ভাঙ্গার জন্যই কি করেছিল, বঙ্গভঙ্গ করা হয়েছিল। এটাই হচ্ছে ইংরেজের মূল উদ্দেশ্য, যার ফলে সমগ্র বঙ্গদেশে বিশাল জাতীয় আন্দোলনের সূত্রপাত হয়। যার ফলে কি হয়, বঙ্গদেশে আন্দোলন হতে শুরু হয়। লর্ড কার্জন ভারতীয়দের শিক্ষা, সংবাদপত্র, স্থানীয় স্বায়ত্তশাসন ইত্যাদি অধিকারের উপর হস্তক্ষেপ করে ইতিমধ্যে সমগ্র ভারতবাসীর মনে অসন্তুষ্টির ভাব জাগিয়ে তুলেছিলেন। তিনি সব কিছুতে হস্তক্ষেপ করে শিক্ষা, সংবাদপত্র, স্থানীয় স্বায়ত্তশাসন ইত্যাদির মধ্যে হস্তক্ষেপ করে সমগ্র ভারতবাসীকে অসন্তুষ্টির ভাব জাগিয়ে তুলেছিলেন। তার বঙ্গ বিভাজনের পরিকল্পনাও ছিল প্রক্রিয়াশীল। সুতরাং বঙ্গভঙ্গের অসন্তুষ্টির উত্তাপে প্রবল বিক্ষোভের সৃষ্টি হয়েছিল। বঙ্গভঙ্গ হতেই অনেক বিক্ষোভ হতে শুরু হয়। 1903 খ্রিস্টাব্দের 6 ডিসেম্বর তারিখে বঙ্গ দ্বিখণ্ডিত করার প্রস্তাব উত্থাপিত হওয়ার পর 1905 খ্রিস্টাব্দের 19 জুলাই তারিখে বঙ্গ বিভাজনের পরিকল্পনা সরকারিভাবে প্রকাশ করা পর্যন্ত দেখা যাচ্ছে যে পূর্ববঙ্গ, এগুলো মনে রাখবে, উত্তরবঙ্গ, পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে প্রতিবাদী সভা অনুষ্ঠিত হচ্ছে। 1903 খ্রিস্টাব্দের 6 ডিসেম্বর তারিখে বঙ্গ দ্বিখণ্ডিত করার প্রস্তাব দেওয়া হয়, এবং তারপরে 1905 খ্রিস্টাব্দের 19 জুলাই তারিখে বঙ্গ বিভাজনের পরিকল্পনা সরকারিভাবে প্রকাশ হয়, এবং তারপর থেকেই দেখা যাচ্ছে যে পূর্ববঙ্গ, উত্তরবঙ্গ, পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে বঙ্গভঙ্গের বিরুদ্ধে, যার পরিণামে এলো প্রবল জনসংগ্রাম হতে শুরু হলো। জাতি বর্ণ নির্বিশেষে সকল মানুষই এই গণসংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল। জাতি বর্ণ এগুলা না দেখে সব মানুষই বঙ্গভঙ্গের অপোজিশন করতে লাগলো। বঙ্গচ্ছেদের পরিণাম হিসেবে সংঘবদ্ধভাবে বিদেশি বস্তু বর্জন এবং স্বদেশী বস্তু গ্রহণের সিদ্ধান্ত জনসভায় অনুমোদিত হওয়ার পর থেকে এই আন্দোলন স্বদেশী আন্দোলন নামে পরিচিত হয়। এই জিনিসটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, যে বঙ্গভঙ্গের অপোজিশন করে বঙ্গের মানুষরা কি করলো, বিদেশি বস্তুগুলা বর্জন করতে শুরু করলো, যতগুলা জিনিস ইংরাজ বানায়, এবং স্বদেশী বস্তুগুলা গ্রহণ করতে শুরু করলো। ওরা নিজে নিজে জিনিস বানাতে শুরু করলো, যাতে ইংরাজের এখান থেকে কোনো লাভ হয় না। সঞ্জীবনী পত্রিকার সম্পাদক কিন্তু মনে রাখতে হবে আপনাদের, কৃষ্ণকুমার মিত্র, ওনার এটা ছিল লাইফ স্প্যান। প্রকাশিত 6 জুলাই 1904 খ্রিস্টাব্দে
বঙ্গের সর্বনাশ একটা তিনি নিবন্ধক লিখেছিলেন। বঙ্গদেশের জনমানুষের তীব্র আলোড়ন সৃষ্টি করে এই নিবন্ধকটা। প্রস্তাবিত বঙ্গদেশ বিভাজনের বিরুদ্ধাচরণ করার উদ্দেশ্যে প্রথম প্রতিবাদী সভা 14 জুলাই 1905 খ্রিস্টাব্দে খুলনায় অনুষ্ঠিত হয়েছিল। 14 জুলাই 1905 খ্রিস্টাব্দে কি হয়? প্রথম প্রতিবাদী সভা অনুষ্ঠিত হয় বঙ্গদেশের বিরুদ্ধাচরণে। যে বঙ্গদেশটা বঙ্গ বিভাজনের বিরুদ্ধাচরণ মনে রাখবে। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, মতিলাল ঘোষ, দ্বিজেন্দ্রলাল মিত্র প্রমুখ নেতৃবৃন্দ জন্মভূমিকে যে ইংরেজ শক্তি খণ্ড বিখণ্ড করে ফেলতে চাইছে তার কুটিল চক্রান্তের বিরুদ্ধে সজাগ হওয়ার জন্য সকলকে আহ্বান জানিয়েছিলেন। কে ছিলেন? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, মতিলাল ঘোষ, দ্বিজেন্দ্রলাল মিত্র। ওনারা জনগণকে বুঝিয়ে দিয়েছিল যে কিভাবে ব্রিটিশ আমাদেরকে বোকা বানিয়ে বঙ্গভঙ্গ করে দুইটা জনজাতির মধ্যে দাঙ্গা লাগাতে চাইছে, তা তিনি সবাইকে বুঝিয়ে দিয়েছেন। 16 এবং 17 জুলাই তারিখে অনুরূপ সভা ক্রমে কিশোরগঞ্জ এবং পাবনায় অনুষ্ঠিত হয়। 16 আর 17 তারিখে রেসপেক্টিভলি কি হয়? কিশোরগঞ্জ আর পাবনায় এগুলা আরও অনুষ্ঠিত হয়, জনসভা অনুষ্ঠিত হয়, যার মেন উদ্দেশ্য ছিল জনগণকে এটা বুঝিয়ে দেওয়া যে এটা কেন হচ্ছে, এটা খারাপ হচ্ছে না ভালো হচ্ছে। অবভিয়াসলি এটা খারাপ হচ্ছে। বঙ্গভঙ্গের পরিকল্পনা সরকারিভাবে প্রকাশিত হবার পরের দিন 20 জুলাই 1905 দিনাজপুরে দ্বিতীয়বার বিশাল সভা অনুষ্ঠিত হয়। আবার দিনাজপুরে আরেকটি সভা অনুষ্ঠিত হয় বঙ্গভঙ্গ সরকারিভাবে পরিকল্পনা পাওয়ার পরের দিন। দিনাজপুরের মহারাজ্যের পৌরোহিত্যে অনুষ্ঠিত এই সভায় নতুন কর্মপন্থার প্রয়োজনীয়তা উপলব্ধি করে বিদেশি বস্তু বর্জন করার প্রস্তাব গ্রহণ করা হয়েছিল। কোন জায়গা থেকে শুরু হয়েছিল তা? দিনাজপুরের মহারাজ্যের পৌরোহিত্যে অনুষ্ঠিত এই সভা থেকে বিদেশি বস্তু বর্জন। জেলা পর্যায়ে সভা সমিতি গঠন করে তৃণমূল পর্যায় থেকে প্রতিবাদী আন্দোলন গড়ে তোলার সংকল্প গ্রহণ করা হয়েছিল। জেলায় প্রতিবাদী আন্দোলন গড়তে শুরু হলো একদম গ্রাসরুট থেকে, মানে একদম ছোটো জায়গা থেকে আন্দোলন হতে শুরু হলো, যাতে এটা একটা বড় আন্দোলন হয়ে যায়, এবং এটা একটা বড় আন্দোলন হলো। আন্দোলন মুখর পরিবেশ ছাত্র সমাজকে আকর্ষিত করেছিল। আর এই যে আন্দোলনটা তা ছাত্র সমাজকেও আকর্ষিত করে, অ্যাট্রাক্ট করে। রিপন কলেজের বর্তমান সুরেন্দ্রনাথ কলেজ ছাত্ররা সর্বপ্রথমে শ্রেণীবর্জন করে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে। রিপন কলেজের ছাত্ররা কী করে? ওরা সর্বপ্রথমে শ্রেণীবর্জন করে ক্লাস ছেড়ে আন্দোলনে এসে যায়। 31 জুলাই তারিখে রিপন কলেজের ছাত্রদের নেতৃত্বে কলকাতার সমগ্র স্কুল কলেজের ছাত্ররা বিশাল ছাত্র সমারোহের আয়োজন করে বঙ্গ বিভাজনের বিরুদ্ধে প্রতিবাদ সাব্যস্ত করে। ওরা প্রোটেস্ট করে, একটা স্টুডেন্ট ইউনিয়ন গঠন করে। 31 জুলাই তারিখে 1905 খ্রিস্টাব্দে রিপন কলেজের ছাত্ররা স্টুডেন্ট ইউনিয়ন গঠন করে এবং বঙ্গ বিভাজনের বিরুদ্ধে তারা প্রোটেস্ট শুরু করে। ছাত্রগণ কেন্দ্রীয় সংগ্রাম সমিতি গঠন করে বঙ্গ বিভাজনের বিরুদ্ধে প্রতিবাদ সাব্যস্ত করেছিল। ওরা কেন্দ্রীয় সংগ্রাম সমিতি গঠন করেছিল আর বঙ্গ বিভাজনের বিরুদ্ধে আন্দোলন করার সংকল্প গ্রহণ করেছিল। 7 আগস্ট তারিখে মহারাজা মনীন্দ্রচন্দ্র নন্দীর অধ্যক্ষতায় কলকাতার কাশিমবাজারের টাউন হলে একটি বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। তখন কি হয়? 7 আগস্ট তারিখে মহারাজা মনীন্দ্রচন্দ্র নন্দীর অধ্যক্ষতায় কলকাতার কাশিমবাজারের টাউন হলে একটা বিশাল সভা অনুষ্ঠিত হয়। বিভিন্ন অঞ্চল থেকে উপস্থিত প্রতিনিধির আহ্বান মর্মে এই সভা বিদেশি পণ্য বর্জনের প্রস্তাব সর্বসম্মতিক্রমে গ্রহণ করেছিল। বিভিন্ন অঞ্চল থেকে মানুষ এসেছিল আর তারা বিদেশি পণ্যগুলা বর্জন করবে তার প্রস্তাব রেখেছিল, আর এবং তারা অ্যাকসেপ্টও করেছিল। ছাত্রবৃন্দ সেই দিন মুকুন্দ দাসের হে বঙ্গ জননী স্বর্গ প্রসবিনী, শিখেছি সবাই করিতে ভাবনা, বিলাতি পোশাকে আর সাজিব না, বিলাতি আহার বিলাতি আচার ত্যাজিত করিব গীতিটি পরিবেশন করেছিল। ছাত্রবৃন্দ মুকুন্দ দাসের একটা গান ছিল, তা পরিবেশন করে সেই অনুষ্ঠানে। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ছাত্র সংসদ গঠিত হয়। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কি হয়? ছাত্র সংসদ গঠিত হয় বঙ্গভঙ্গের অপোজিশনের জন্য। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর উদাত্ত ভাষণে বঙ্গবাসীকে সাম্প্রদায়িক ঐক্য বজায় রাখার জন্য আহ্বান জানান এবং বঙ্গভঙ্গে যাতে হিন্দু মুসলমানের কোনো
বা জাতি বর্ণ ধর্মে কোনো ধরনের বিবাদ না হয়, তাই তিনি রবীন্দ্রনাথ ঠাকুর কী করেছিলেন, সাম্প্রদায়িক ঐক্য বজায় রাখার জন্য তিনি আহ্বান জানান। বিদেশি সামগ্রীর বেচাকেনা বন্ধ করবার জন্য ছাত্রগণ ব্যবসায়িক প্রতিষ্ঠানে পিকেটিং করার সিদ্ধান্ত গ্রহণ করেছিল এবং বিদেশি বস্তু যেগুলো আছে সেগুলা বর্জন করার জন্য ছাত্ররা স্বাবলম্বী হতে শুরু করে, ওরা নিজের জিনিস বানাতে শুরু করে। ব্যবসায়িক প্রতিষ্ঠানে ওরা প্রোটেস্ট করে যে এগুলা বন্ধ করতে হবে। সভাস্থলে বিদেশি বস্ত্র এবং বিদেশি আসবাব দাহ করা হয়েছিল। আর এই সভায় কী করা হয়েছিল, যেগুলা যে সভায় বিদেশি বস্ত্র যেগুলা ছিল সেগুলাকে বর্জন করে বিদেশি আসবাব দাহ করা হয়েছিল। বিদেশি যেগুলো আসবাব হয় সেগুলা জ্বালানো হয়েছিল। 23 সেপ্টেম্বর তারিখে উত্তর কলকাতার রাজাবাজারে আয়োজিত বিশাল জনসভা বঙ্গভঙ্গ কার্যসূচির তীব্র বিরোধিতা করেছিল। একটা কলকাতার রাজাবাজারে 1905 খ্রিস্টাব্দের 23 সেপ্টেম্বর তারিখে একটা বিশাল জনসভা অনুষ্ঠিত হয় এবং তা বঙ্গভঙ্গ কার্যসূচির তীব্র বিরোধিতা করে। আব্দুল রসুলের পৌরোহিত্যে অনুষ্ঠিত এই সভায় হালিম গজনবী, লিয়াকত হুসেন, মোহাম্মদ ইসমাইল চৌধুরী প্রমুখ বেশ কয়েকজন মুসলমান নেতা উপস্থিত ছিলেন। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন সক্রিয়ভাবে চালিয়ে যাবার লক্ষ্যে এই সভা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এই সভা বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সক্রিয়ভাবে যাতে চলে তার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সাম্প্রদায়িক একতার চিহ্নস্বরূপ সেই দিন কলকাতার বিশাল ঐতিহাসিক পদযাত্রায় জাতি বর্ণ নির্বিশেষে সকলেই অংশগ্রহণ করে। সেই দিন কি হয়, সাম্প্রদায়িক একতার জন্য কলকাতার বিশাল ঐতিহাসিক পদযাত্রা, কলকাতায় একটা বিশাল পদযাত্রা হয়েছিল বঙ্গভঙ্গের অপোজিশনে, যাতে বঙ্গদেশের মানুষের একতা থাকে, তাই একটা পদযাত্রা হয় এবং জাতি বর্ণ নির্বিশেষে সবে সেটাতে অংশগ্রহণ করে। বঙ্গভঙ্গ কার্য যেদিন সম্পন্ন হয়েছিল সেই দিন 16 অক্টোবর 1905। এটা অনেক 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 ইম্পর্টেন্ট। সমগ্র বঙ্গবাসী জাতীয় শোক দিবস পালন করে সেই দিন 16 অক্টোবর 1905, যেদিন বঙ্গভঙ্গ কার্য সম্পূর্ণ হয়। রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর প্রস্তাব মর্মে বঙ্গদেশের প্রত্যেক গৃহে সেই দিন অরন্ধন উদযাপন করেছিল। রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর একটা প্রস্তাব মতে বঙ্গদেশের প্রত্যেক ঘরে ঘরে সেই দিন রান্না করা হয় না। কবিগুরুর আহ্বান ক্রমে কলকাতার জনগণ বাঙালি জাতির অখণ্ডতার প্রতীক হিসাবে সেই দিন রাখি বন্ধন উৎসব পালন করে এবং সেই দিন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের উদ্দেশ্যে উনার বলায় প্রত্যেক বাঙালি মানুষ যাতে ঐক্য, যাতে অখণ্ডতা থাকে, তাই সেদিন রাখি বন্ধন উৎসব পালন করা হয়। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত রাখি সঙ্গীত বাঙালির প্রাণ বাঙালির মন এক হোক হে ভগবান গানটি গেয়ে হিন্দু মুসলমানদের মধ্যে বিরাজমান চিরন্তন সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের মিলনসূত্র সুদৃঢ় করার লক্ষ্যে প্রত্যেক পথচারীর হাতে রাখি পরিয়েছিলেন। তিনি সেই দিন গানটা হচ্ছে বাঙালির প্রাণ বাঙালির মন এক হোক হে ভগবান গানটা গেয়ে হিন্দু মুসলমানের ঐক্য যাতে বিরাজমান থাকে, তাই যত পথচারী ছিল হিন্দু মুসলমান তাদের হাতে রাখি পরিয়েছিলেন। কবিগুরুর নেতৃত্বে হাজার হাজার জনতা কুলুটলা ও চিতপুর বড় মসজিদে উপস্থিত হয়ে মৌলভী ও অন্যান্য মুসলমান লোকেদের হাতে রাখি বন্ধন করেছিল। বঙ্গদেশের জেলায় জেলায় প্রতিবাদী সভা অনুষ্ঠিত করে সেই দিন থেকে স্বদেশী বস্তু ব্যবহারের প্রস্তাব অক্ষরে অক্ষরে পালন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল এবং বঙ্গদেশের জেলায় জেলায় সেদিন থেকেই বিদেশি বস্তু বর্জন করে স্বদেশী বস্তু গ্রহণের প্রস্তাব পালন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ছাত্র সংগ্রাম সমিতির নির্দেশ মর্মে ছাত্ররা বঙ্গভঙ্গ উঠিয়ে না দেওয়া পর্যন্ত খালি পায়ে বিদ্যালয়ে যাবার সংকল্প গ্রহণ করেছিল, তা তোমরা বুঝতেই পারছো। 16 অক্টোবর বিকেলে সমগ্র কলকাতা শহরে বঙ্গভঙ্গের বিরুদ্ধে হরতাল পালন করা হয়। সেই দিন হরতাল পালন করা হয় 16 অক্টোবর 1905 বিকালে কলকাতা শহরে। দোকান পোশার, অনুষ্ঠান প্রতিষ্ঠান, বাস, ট্রাম ইত্যাদি বন্ধ হয়ে পড়ে, সবকিছু বন্ধ হয়, স্ট্রাইক আনন্দমোহন বসু কংগ্রেস চতুর্দশ মাদ্রাজ অধিবেশন 1898 এর সভাপতি ছিলেন। তিনি বঙ্গভূমির একতা ও ঐতিহ্যের প্রতীক হিসেবে ফেডারেল হলের আধারশিলা স্থাপন করে সমবেত বিশাল জনতার উদ্দেশ্যে
বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে ঝাঁপিয়ে পড়বার জন্য আহ্বান জানিয়েছিলেন। এটা তোমরা বুঝতেই পারছো কি হয়েছে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বন্দে মাতরম গীতে মুখরিত কলকাতার জনতা দেশপ্রেমের স্লোগান আর কবিতায় আকাশ বাতাস কাঁপিয়ে তোলে। এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে বন্দে মাতরম গান ছিল তা লোকে গেতে শুরু করে সেই দিন, এবং দেশপ্রেমের স্লোগান আর কবিতা দিয়ে সব জায়গায় মানে আকাশ বাতাস সব জায়গায় দেশপ্রেম দেখাতে শুরু করে। বঙ্গদেশের জনগণ সেই দিন থেকে বছর জোড়া শোক দিবস পালন করেছিল, এবং সেই দিন থেকে জাতীয় শোক দিবস হিসেবে পালন করা হয়েছিল বঙ্গদেশে বছর বছর। গোড়ার দিকে স্বদেশী আন্দোলন বিদেশি বস্তু বর্জন এবং স্বদেশী বস্তু গ্রহণের মধ্যেই সীমাবদ্ধ ছিল। প্রথম দিকে নেতিবাচক আর দ্বিতীয় দিকে ইতিবাচক পন্থা হিসেবে গণ্য করে ব্রিটিশ শক্তিকে অর্থনৈতিক ক্ষেত্রে চেপে ফেলার কর্মপন্থা রচনা করেছিল। যখন স্টার্টিং হয়েছিল স্বদেশী আন্দোলন তখন তার মূল উদ্দেশ্য ছিল বিদেশি বস্তু বর্জন এবং স্বদেশী বস্তু গ্রহণ। প্রথমটা ছিল নেতিবাচক, মানে বিদেশি বস্তু বর্জন করলে কি হবে? বিদেশি বস্তু বর্জন করলে ইংরেজের অর্থনৈতিকভাবে ওরা কমজোর হবে, স্বদেশী বস্তু গ্রহণ করলে ইংরেজরা অর্থনৈতিকভাবে কমজোর হবে কিন্তু আমাদের লাভ হবে। তাই প্রথমটাকে নেতিবাচক এবং দ্বিতীয়টাকে ইতিবাচক পজিটিভ ধরা হয়। ব্রিটিশ শক্তিকে অর্থনৈতিক ক্ষেত্রে চেপে ফেলার কর্মপন্থা এখান থেকে শুরু হয়। কিন্তু আন্দোলনের পরিধি ক্রমান্বয়ে ব্যাপক হওয়ার সঙ্গে সঙ্গে বর্জনের পরিসরও ব্যাপক আকার ধারণ করে। কিন্তু যত দিন যায় তত বেশি আন্দোলনের মাত্রাটা বেড়ে যায় এবং বিদেশি বস্তু বর্জন ও স্বদেশী বস্তু গ্রহণের মাত্রা অনেক 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 বেড়ে যায়। অরবিন্দ ঘোষ বলেন, বর্জনের অর্থ স্বদেশিকতা, আর স্বদেশিকতার মর্মার্থ হলো ইংরেজের সঙ্গে সর্বত প্রকারে অসহযোগিতা করা। অরবিন্দ ঘোষ বলেছিলেন যে বর্জনের অর্থই হচ্ছে স্বদেশিকতা, দেশপ্রেম, আর স্বদেশিকতার মানে হচ্ছে ইংরেজের সঙ্গে সর্বপ্রকারে অসহযোগিতা করা, ওদের অপোজিশন করা। ঋষি অরবিন্দের এই বর্জন মানসিকতা আন্দোলনকারীদের মনে স্বদেশ স্বজাতি ও দেশপ্রেমের ভাব অধিক সতেজ করে সক্রিয় করে তুলেছিল। কেবল বিদেশি বস্তুর মধ্যে সীমাবদ্ধ না থেকে ব্রিটিশ প্রশাসন, সরকারি শিক্ষানুষ্ঠান, বিচারালয় ইত্যাদিকেও আন্দোলনকারীরা বর্জন করার সিদ্ধান্ত গ্রহণ করেছিল। শুধু বর্জন করার মধ্যেই তা সীমাবদ্ধ ছিল না, ব্রিটিশ যত প্রশাসন ছিল, যাতে ভারতীয় মানুষ ছিল, সরকারি যত শিক্ষানুষ্ঠান ছিল, বিচারালয় ছিল, তাকেও ভারতীয় মানুষ কি করে, যারা বঙ্গদেশের মানুষ তারা বর্জন করতে শুরু করে। স্বদেশী সামগ্রীর আদর বেড়েছিল। স্বদেশী জিনিসের তখন স্বদেশী জিনিসের ডিমান্ড বাড়তে যায়। স্বদেশীরা স্বদেশী কারিগরের দ্বারা প্রস্তুত সামগ্রী ক্রয় করে জাতীয় স্বাবলম্বিতা অনুভব করেছে। শুধু তাই নয়, স্বদেশী বাজার অর্থনীতির বুনিয়াদ সবল করে তোলায় বিশেষ যত্নশীল হয়েছিল। এবং স্বদেশী জিনিসের তখন থেকে ডিমান্ড বেড়ে যায়, মানুষ স্বাবলম্বী হতে শুরু করে এবং আমরা অর্থনৈতিক দিক দিয়েও আগে যেতে থাকি। অন্যদিকে ভারতীয় বাজার দখল করা বিদেশি সামগ্রী সমূলে পরিহার করার প্রবণতা স্বদেশীদের মনে দৃঢ় হয়ে উঠেছিল। এমনকি সরকারকে বিদেশি বলে গণ্য করে খাজনা, সরকারি ঋণ ইত্যাদি পরিশোধ না করার মানসিকতাও আন্দোলনকারীদের মনে স্থান পেয়েছিল। এবং বিদেশি খাজনা, সরকারি ঋণ যেগুলো ছিল সেগুলো তো তখন বিদেশি ছিল, কারণ তখন ব্রিটিশ শাসন ছিল। সেগুলোকেও তখন অপোজিশন করে মানুষরা তা বর্জন করতে শুরু করে। স্বদেশী আন্দোলনের কেন্দ্রভূমি ছিল অবিভক্ত বঙ্গদেশ। যদিও বঙ্গদেশকে কেন্দ্র করে গড়ে ওঠা এই আন্দোলন বঙ্গদেশের ভৌগোলিক সীমা অতিক্রম করে সর্বভারতীয় রূপ জাতীয়। তখন এই যে বঙ্গভঙ্গের যে আন্দোলনটা সেটা শুধু বঙ্গে সীমাবদ্ধ ছিল না, তখন তা বেড়ে একটা জাতীয় আন্দোলন হিসেবে গড়ে ওঠে, ন্যাশনাল প্রোটেস্ট হিসেবে শুরু হয়। দক্ষিণ ভারত, মহারাষ্ট্র, উত্তর পূর্ব ভারতের জনগণ শাসক বিরোধী এই আন্দোলন সমর্থন করার ফলে স্বদেশী আন্দোলন সর্বভারতীয় পর্যায়ে উপনীত হয়েছিল। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বাল গঙ্গাধর তিলক, গোপালকৃষ্ণ গোখলে, আনন্দমোহন বসু, লালা লাজপত রায়, দাদাভাই নৌরোজি প্রভৃতি সর্বভারতীয় পর্যায়ে নেতৃত্বের কল্যাণে স্বদেশী আন্দোলন বঙ্গদেশের পরিধি অতিক্রম করে ভারতবর্ষের বিভিন্ন প্রদেশেও প্রসারিত হয়েছিল। ভারতবর্ষের বিভিন্ন প্রদেশে তা প্রসারিত হতে শুরু করে। কার নেতৃত্ববৃন্দে তারা হচ্ছেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বাল গঙ্গাধর তিলক, গোপালকৃষ্ণ গোখলে, আনন্দমোহন বসু, লালা লাজপত রায়, দাদাভাই নৌরোজি, তাদের নেতৃত্বে স্বদেশী আন্দোলনকে সফল ও সর্বাত্মক আন্দোলন হিসাবে গণ্য করা হয়। এই আন্দোলনটাকে একটা সফল সাকসেস প্রোটেস্ট হিসাবে জানা যায়। এই আন্দোলনের প্রতিটি পদক্ষেপ বঙ্গবাসীকে আলোড়িত করে
আলোড়িত করেছিল। হ্যাঁ, এবং এর প্রত্যক্ষ প্রভাব সমগ্র ভারতবর্ষে পরিলক্ষিত হয়েছিল। তার প্রভাবটা পুরা ভারতে দেখা যায়। স্বরূপে এটি ছিল রাজনৈতিক আন্দোলন। যদিও সপ্তবর্ষীয় এই আন্দোলনটা সপ্তবর্ষীয় ছিল, মানে 7 বছর ছিল। এই আন্দোলন ভারতের সাহিত্য, সমাজ, অর্থনীতি ইত্যাদি সকল ক্ষেত্রেই সুদূর প্রসারী প্রভাব বিস্তার করে এবং সাহিত্য, সমাজ, শিক্ষা, অর্থনীতি সব দিকেই তার প্রভাব দেখতে পাওয়া গিয়েছিল। আমাদের নেক্সট হচ্ছে স্বদেশী আন্দোলনের ফলাফল। স্বদেশী আন্দোলনের ফলাফলের প্রথমে আছে জাতীয় সাহিত্য। এক সেকেন্ড। জাতীয় সাহিত্যে লেখা আছে স্বদেশানুভূতির জোয়ার সাহিত্য সৃষ্টিতে বিশেষ প্রেরণা সঞ্চার করেছিল। স্বদেশী আন্দোলনের পটভূমিতে প্রকাশিত হয়েছিল বিভিন্ন সংবাদপত্র, পত্রিকা, গ্রন্থ ও গীত, নাটক, প্রবন্ধ ইত্যাদি। স্বদেশানুভূতির জোয়ার সাহিত্য সৃষ্টিতে অনেক বেশি অবদান ছিল। স্বদেশী আন্দোলনের সময় কি প্রকাশিত হয়? বিভিন্ন ধরনের সংবাদপত্র, বিভিন্ন ধরনের পত্রিকা, গ্রন্থ, গীত, নাটক, প্রবন্ধ ইত্যাদি অনেক কিছু প্রকাশিত হয়। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সম্পাদিত বেঙ্গলি। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের দ্বারা কি সম্পাদিত হয়েছিল? বেঙ্গলি। কৃষ্ণকুমার মিত্রের দ্বারা হয়েছিল সঞ্জীবনী। কালীপ্রসন্ন কাব্য বিশারদ ও যুগেন্দ্রনাথ বিদ্যাভূষণের দ্বারা হয়েছিল হিতবাদী। ভূপেন্দ্রনাথ দত্তের দ্বারা যুগান্তর। ব্রহ্মবান্ধব উপাধ্যায়ের দ্বারা হয়েছিল সন্ধ্যা। সতীশচন্দ্র মুখোপাধ্যায়ের দি ডন। কুমুদিনী মিত্রের মহিলা পত্রিকা ছিল একটি। সুপ্রভাত, অরবিন্দ ঘোষের বন্দে মাতরম ইত্যাদি সংবাদপত্র ও পত্রিকায় প্রকাশিত স্বদেশানুরাগ দীপ্ত লেখালেখি বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের গতি তীব্র করে তুলেছিল। ও এগুলা জিনিস বঙ্গভঙ্গের সময় প্রকাশিত হয়েছিল, যা স্বদেশের মানুষের যে রাগ তা লেখার মাধ্যমে দেখিয়ে দিয়েছে। স্বদেশী আন্দোলনের পটভূমিতে রচিত উল্লেখযোগ্য নাটক ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদের পলাশীর প্রায়শ্চিত্ত। স্বদেশী আন্দোলনের সময় অনেক উল্লেখযোগ্য নাটক প্রকাশিত হয়, যেমন ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদের হয়েছিল পলাশীর প্রায়শ্চিত্ত, গিরিশ ঘোষের সিরাজউদ্দৌলা ও মীর কাসিম, অমৃতলাল বসুর সাবাস বাঙালি, অমরেন্দ্রনাথ দত্তের বঙ্গের অঙ্গচ্ছেদ ইত্যাদি। অনুরূপভাবে স্বদেশী আন্দোলনের পটভূমিতে রচিত বিখ্যাত গ্রন্থগুলির অন্যতম স্বর্ণকুমারী দেবীর জাপানি বীর, প্রমথনাথ রায়চৌধুরীর জয়সঙ্গীত, কার্তিকচন্দ্র দাশগুপ্তের নব্যভারত, রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর বঙ্গলক্ষ্মীর ব্রতকথা। তো এগুলা বিখ্যাত গ্রন্থ ছিল যেগুলা স্বদেশী আন্দোলনের সময় প্রকাশিত হয়েছিল। যেমন এখানে দেওয়া আছে স্বর্ণকুমারী দেবীর জাপানি বীর, প্রমথনাথ রায়চৌধুরীর জয়সঙ্গীত, কার্তিকচন্দ্র দাশগুপ্তর নব্যভারত, রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর বঙ্গলক্ষ্মীর ব্রতকথা ইত্যাদি। স্বদেশী আন্দোলনকে কেন্দ্র করে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত 23টি গীত ভারতীয় সংস্কৃতির সম্পদ। স্বদেশী আন্দোলনের সময় রবীন্দ্রনাথ ঠাকুর 23টি গীত রচনা করেন। এর মধ্যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গানটা শেষে স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রীয় সঙ্গীত হিসেবে মর্যাদা লাভ করেছিল। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, এই গানটা স্বদেশী আন্দোলনের ঠিক পরই রচিত হয়েছিল এবং এর মতো তীব্র জাতীয় আবেদনময় গীত চিরকাল জনপ্রিয়তা তথা সমাদর পাবে। আন্দোলনের সময় রজনীকান্ত সেন, মুকুন্দ দাস, দ্বিজেন্দ্রলাল রায় প্রভৃতির গানও বাঙালি জাতিকে উদ্বুদ্ধ করেছিল। কার গান বাঙালি জাতিকে উদ্বুদ্ধ করে? রজনীকান্ত সেন, মুকুন্দ দাস, দ্বিজেন্দ্রলাল রায়, তাদের গান। স্বদেশী আন্দোলনের পটভূমিতে মানে এরাও ছিল যারা গান রচনা করেছিল, যাদের গান বাঙালি জাতিকে উদ্বুদ্ধ করেছিল। এর আগে তো রবীন্দ্রনাথ তারা তো ছিলেনই, কিন্তু এরাও ছিল মুকুন্দ দাস, রজনীকান্ত সেন, দ্বিজেন্দ্রলাল রায় প্রভৃতি। স্বদেশী আন্দোলনের পটভূমিতে রবীন্দ্রনাথ রচনা করলেন বিখ্যাত প্রবন্ধ ভাই ভাই এক ঠাই। এটা মনে রাখবে কোন সময় হয়েছিল? স্বদেশী আন্দোলনের সময়। অবনীন্দ্রনাথ ঠাকুরের প্রচেষ্টায় বঙ্গীয় কলা সংসদ নামক জাতীয় অনুষ্ঠান স্বদেশী আন্দোলনের সময় গড়ে উঠেছিল। বঙ্গীয় কলা সংসদ নামক একটি জাতীয় অনুষ্ঠান যা স্বদেশী আন্দোলনের সময় গড়ে উঠেছিল, কার প্রচেষ্টায় হয়েছিল? তা হয়েছিল অবনীন্দ্রনাথ ঠাকুরের প্রচেষ্টায়। এটাও মনে রাখবে তোমরা। এই অনুষ্ঠান পাশ্চাত্য প্রভাবমুক্ত নিভাজ ভারতীয় চিত্রকলার চর্চায় উৎসর্গীকৃত এবং একটি উন্নত সাংস্কৃতিক ভিত গড়ে তোলায় নিবেদিত ছিল। এটা কি করেছিল? ভারতীয় চিত্রকলা ও সংস্কৃতির উপর ভিত্তি করে গড়ে
উঠেছিল। রবীন্দ্রনাথ ঠাকুর তার সুখ্যাত বঙ্গমাতা ছবিখানি অঙ্কন করে পাশ্চাত্য কলার সমক্ষণ হিসাবে ভারতীয় কলাকে প্রতিষ্ঠা করেছিলেন। কী করে তিনি ভারতীয় কলাকে প্রতিষ্ঠা করেছিলেন? বঙ্গমাতা ছবিখানি অঙ্কন করে ইংরেজদের সামনে ভারতীয় কলাকে তিনি প্রতিষ্ঠিত করেছিলেন। ভগিনী নিবেদিতা কী করেছিলেন? অনেক ইম্পর্ট্যান্ট। ভগিনী নিবেদিতা বঙ্গমাতাকে ভারত মাতার রূপ প্রদান করেছিলেন। জাতীয় শিক্ষা। স্বদেশী আন্দোলন কেবল বিদেশি পণ্য বর্জনের মধ্যে সীমাবদ্ধ ছিল না, বঙ্গদেশের প্রচলিত শিক্ষা ব্যবস্থার উপরও এর প্রভাব পড়েছিল। ছাত্রদের মধ্যে আন্দোলন প্রবণতার ভাব লক্ষ্য করে বঙ্গপ্রদেশ সরকারের মুখ্য সচিব R.W. কার্লাইল একটি নোটিশ জারি করেন। ছাত্রদের মধ্যে যে আন্দোলনের এত প্রবণতা তা দেখে বঙ্গদেশের তখনকার মুখ্য সচিব R.W. কার্লাইল কী করেছিলেন? একটি নোটিশ জারি করেছিলেন যে ছাত্রদের আন্দোলনে অংশগ্রহণ না করার জন্য তিনি একটি নোটিশ জারি করেন। এই নোটিশ জারির বিরুদ্ধে সমগ্র বঙ্গদেশে প্রতিবাদের জোয়ার উঠে। ছাত্রেরা কার্লাইলের নোটিশের বিরুদ্ধে প্রতিবাদ করে শ্রেণীবর্জন করেছিল। ছাত্ররা কী করেছিল? এই নোটিশের বিরুদ্ধাচরণ করে তারা শ্রেণীবর্জন করতে শুরু করে। রবীন্দ্রনাথ ঠাকুরের সভাপতিত্বে কলকাতার পটলডাঙ্গা মল্লিক বাড়িতে অনুষ্ঠিত বিশাল ছাত্রসভায় অ্যান্টি সার্কুলার সোসাইটি গঠন করে সরকারের আদেশ অমান্য করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল। এইটি ছিল সরকারের নির্দেশ অমান্য করার প্রথম ঘটনা। তো প্রথম ঘটনাটা ছিল সরকারের নির্দেশ অমান্য করার, তা ছিল যে R.W. কার্লাইল যখন তার নোটিশ গ্রহণ করেন যে ছাত্ররা এই স্বদেশী আন্দোলনে অংশগ্রহণ করতে পারবেন না, তখন রবীন্দ্রনাথ ঠাকুরের নেতৃত্বে এক ছাত্র সমাজে একটি বিশাল ছাত্রসভা অ্যান্টি সার্কুলার সোসাইটি গঠন করে সরকারের আদেশটা অমান্য করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল। এটা ছিল সরকারের নির্দেশ অমান্য করার প্রথম ঘটনা। বিপিনচন্দ্র পাল, রবীন্দ্রনাথ ঠাকুর, আব্দুল রসুল প্রমুখ নেতৃবৃন্দ ছাত্র সমাজকে সরকারি শিক্ষানুষ্ঠান ত্যাগ করার জন্য আহ্বান জানিয়েছিলেন। কে? বিপিনচন্দ্র পাল, রবীন্দ্রনাথ ঠাকুর, আব্দুল রসুল, তাদের মতো নেতৃবৃন্দ কী করেছিল? ছাত্র সমাজকে শিক্ষানুষ্ঠান, যেগুলো ইংরাজ শিক্ষানুষ্ঠান, গভর্নমেন্ট যেগুলো শিক্ষানুষ্ঠান তখন ছিল, তাদেরকে বর্জন করার জন্য আহ্বান ওরা জানিয়েছিলেন। একই সময়ে সতীশচন্দ্র মুখোপাধ্যায় সম্পাদিত দি ডন পত্রিকা কলকাতা বিশ্ববিদ্যালয়কে গুলামখানা রূপে অভিহিত করে ছাত্রদের সেই গুলামখানা ত্যাগ করে জাতীয় শিক্ষা গ্রহণ করতে আহ্বান জানিয়েছিলেন। সেই সময় সতীশচন্দ্র মুখোপাধ্যায় কী করেছিলেন? দি ডন পত্রিকা সম্পাদিত করলেন এবং সেখানে তিনি দেখালেন যে কলিকাতা বিশ্ববিদ্যালয় একটি গুলামখানা ইংরাজের, এবং তা বর্জন করার জন্য তিনি ছাত্রদের কাছে অনুরোধ করলেন এবং ছাত্ররাও তা বর্জন করতে শুরু করলো। সতীশচন্দ্র মুখোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর ও চারুদাস বন্দ্যোপাধ্যায়ের সহযোগে ডন সোসাইটি গঠন নামক একটি জাতীয় অনুষ্ঠান গঠন করে ছাত্রমহলে দেশাত্মবোধ জাগ্রত করার কাজে প্রতি সতীশচন্দ্র মুখোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর ও চারুদাস বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ডন সোসাইটিটি গঠন করা হয়েছিল এবং তার মূল উদ্দেশ্য ছিল ছাত্র মহলে দেশাত্মবোধ জাগ্রত করার কাজ। যেমন দেশাত্মবোধ জাগ্রত করার কাজ হতে পারে যে দেশের স্বদেশী আন্দোলন, দেশাত্মবোধ জাগ্রত করার অনেক কাজ হতে পারে, যেমন সাহিত্যে ভারতীয় সাহিত্য জানা, ভারতীয় হিস্ট্রি জানা, ভারতের ইংরাজের জিনিসগুলা বর্জন করা, এগুলো দেশাত্মবোধ কাজ হতে পারে ছাত্রদের জন্য। এই সোসাইটি কার্জনের বিশ্ববিদ্যালয় আইন কার্লাইল নোটিশের সম্পূর্ণ বিরুদ্ধাচরণ করে জাতীয় শিক্ষা সক্রিয় রূপে গড়ে তোলার আন্দোলন শুরু করেছিল। এই সোসাইটিটা কী করেছিল? এই সোসাইটিটা বিশ্ববিদ্যালয়ের আইন কার্জনের যে বিশ্ববিদ্যালয়ের আইন ছিল 1904 খ্রিস্টাব্দের এবং কার্লাইলের যে নোটিশ ছিল 1905 খ্রিস্টাব্দের, তার কমপ্লিটলি অপোজিশন করে এবং জাতীয় শিক্ষা যাতে সক্রিয় থাকে তাতে বঙ্গের মানুষরা নিজে নিজে বিদ্যালয়, মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয় গড়তে শুরু করে, যাতে ছাত্ররা ইংরাজের যতগুলা শিক্ষানুষ্ঠান আছে তা সেগুলা বর্জন করে জাতীয় যেগুলা শিক্ষানুষ্ঠান খোলা হবে তাতে অংশগ্রহণ করার জন্য যাতে ছাত্ররা আসেন, তাই ইংরাজের যেগুলা শিক্ষানুষ্ঠান তা বর্জন করার জন্য ওরা আহ্বান করেন। 5 আগস্ট তারিখে রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার এক জনসভায় জাতীয় শিক্ষার প্রয়োজনীয়তা সম্পর্কে জ্ঞানগর্ভ বক্তৃতা দিয়েছিলেন। 5 আগস্ট তারিখে 1905 খ্রিস্টাব্দে কী হয়েছিল? রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার এক জনসভায় কী করেছিলেন? জাতীয় শিক্ষা মানে শিক্ষাটা ভারতীয়দের দ্বারা দেওয়া হবে এবং ভারতীয়রাই শিক্ষা প্রতিষ্ঠানগুলো গড়বে এবং ভারতীয়র দ্বারাই চলবে, তা সম্পর্কে তিনি জ্ঞানগর্ভ বক্তৃতা দিয়েছিলেন।
পরদিন 6 আগস্ট কী হয়েছিল? বিশাল জনতার উপস্থিতিতে তিনি বঙ্গ জাতীয় বিদ্যালয় নামক একটি জাতীয় শিক্ষানুষ্ঠানের পরদিনই তিনি একটি শিক্ষানুষ্ঠান প্রতিষ্ঠা করেন, যার নাম হচ্ছে বঙ্গ জাতীয় বিদ্যালয়। 8 নভেম্বর রংপুরে দ্বিতীয় জাতীয় বিদ্যালয় স্থাপিত হয়। 8 নভেম্বর আরেকটা জাতীয় বিদ্যালয় স্থাপিত হয়ে যায়। সরকারি বিদ্যালয় ত্যাগ করে আসা ছাত্র সংখ্যা ক্রমান্বয়ে বৃদ্ধি পেতে থাকে এবং বঙ্গদেশের বেশ কয়েকটি স্থানে জাতীয় বিদ্যালয় গড়ে ওঠে। রাসবিহারী বসুর অধ্যক্ষতায় কলকাতার টাউন হলে 11 মার্চ 1906 খ্রিস্টাব্দ তারিখে অনুষ্ঠিত সভায় জাতীয় শিক্ষা পরিষদ নামক একটি জাতীয় শিক্ষার শীর্ষতম অনুষ্ঠানটি কোথায় গঠিত হয়েছিল? কলকাতার টাউন হলে হয়েছিল 11 মার্চ 1906 খ্রিস্টাব্দে রাসবিহারী বসুর অধ্যক্ষতায় জাতীয় শিক্ষা পরিষদ নামক শিক্ষার শীর্ষতম অনুষ্ঠানটি গঠিত হয়। 15 আগস্ট তারিখে বঙ্গ জাতীয় মহাবিদ্যালয় স্থাপিত হয়। অরবিন্দ ঘোষ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ অলঙ্কৃত করেন। বঙ্গ জাতীয় মহাবিদ্যালয় স্থাপিত হয় এবং অরবিন্দ ঘোষ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ পদ অলঙ্কৃত করেছিলেন। একই বছরে বঙ্গ জাতীয় মহাবিদ্যালয় এবং জাতীয় বিদ্যালয় উন্নীত হয়ে যায়। মহাবিদ্যালয়টা জাতীয় বিদ্যালয় হিসেবে তখন উন্নীত হয়ে যায় বঙ্গ জাতীয় মহাবিদ্যালয়টা। স্বদেশী আন্দোলনের সর্বমোট, এটা মনে রাখবে তোমরা, সর্বমোট 62টি মাধ্যমিক এবং 3000টি প্রাথমিক জাতীয় বিদ্যালয় গড়ে উঠেছিল। খ্যাতনামা ব্যারিস্টার তারকনাথ পালিতের অর্থ সাহায্যে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট নামে একটি শিক্ষানুষ্ঠান স্থাপিত ছিল। তিনি কে ছিলেন? তিনি ছিলেন অসমের প্রথম ICS আনন্দরাম বড়ুয়ার অন্তরঙ্গ বন্ধু। কে ছিলেন? ব্যারিস্টার তারকনাথ পালিত। তিনি কি করেছিলেন? তিনি টাকা পয়সা দিয়ে সাহায্য করে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট নামে একটি শিক্ষানুষ্ঠান স্থাপিত করেছিলেন স্বদেশী আন্দোলনের সময়। পরে উক্ত অনুষ্ঠানটি যাদবপুর বিশ্ববিদ্যালয় নামে আত্মপ্রকাশ করেছিল এবং এখন তা যাদবপুর বিশ্ববিদ্যালয় নামে পরিচিত। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাঁচে পাটনায় বিহার বিদ্যাপীঠ এবং মহারাষ্ট্রে সমর্থ বিদ্যালয় এবং গুজরাটে গুজরাট বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছিল। পার্ট হচ্ছে স্বদেশী আন্দোলনে মেয়েদের ভূমিকা। সকল ধরনের সামাজিক বাধা অতিক্রম করে বঙ্গদেশের মধ্যবিত্ত শহুরে নারী সমাজ পুরুষের সঙ্গে সমান তালে স্বদেশী আন্দোলনে অংশগ্রহণ করেছিল। তো তখনকার দিনে মেয়েদের জীবন অনেক কষ্টদায়ক ছিল, আজকালের মতো ছিল না। তাই মেয়েরা অনেক বাধা অতিক্রম করে বঙ্গদেশের মধ্যবিত্ত শহরে নারী সমাজ পুরুষের সমান বজায় রেখে স্বদেশী আন্দোলনে তারা অংশগ্রহণ করেছিল। বঙ্গ বিভাজন বিরোধী আন্দোলনে নারীদের এই অংশগ্রহণে ভারতীয় স্বাধীনতা আন্দোলন সুসংগঠিতভাবে অগ্রসর হচ্ছিল এবং এই যে মেয়েরার অংশগ্রহণে শুধু স্বদেশী আন্দোলনটা ভারতীয় স্বাধীনতা আন্দোলন হিসাবেও সুসংগঠিতভাবে অগ্রসর হচ্ছিল। স্বদেশী আন্দোলনের অগ্রণী নারীদের মধ্যে ছিলেন একজন সরলা দেবী চৌধুরী রানী। তিনি ছিলেন অন্যতম। বিপ্লবী ভাবাদর্শে স্বদেশী আন্দোলনকে সম্প্রসারিত করার জন্য তিনি মহারাষ্ট্রের শিবাজী উৎসবের অনুকরণে বীরাষ্টমী ব্রত, প্রতাপাদিত্য উৎসব, উদয়াদিত্য উৎসব, ব্যায়াম সমিতি আদি উৎসব অনুষ্ঠান বঙ্গদেশের বিভিন্ন স্থানে আয়োজন করে যুবক যুবতীদের লাঠি খেলা ও কুস্তির প্রশিক্ষণ দিয়েছিলেন। তিনি স্বদেশী আন্দোলনের জন্য যুবক যুবতীদের মধ্যে যুবক যুবতীকে উৎসাহিত করার জন্য কী করেছিলেন? মহারাষ্ট্রের শিবাজী উৎসবের অনুকরণে তিনি বীরাষ্টমী ব্রত, প্রতাপাদিত্য উৎসব, উদয়াদিত্য উৎসব, ব্যায়াম সমিতি এবং বিভিন্ন স্থানে লাঠি খেলা এবং কুস্তির প্রশিক্ষণ তিনি যুবক যুবতীদের দিয়েছিলেন স্বদেশী আন্দোলনটা আগে বাড়ার জন্য। ভারতী পত্রিকার সম্পাদনা করে বঙ্গদেশের যুবশক্তিকে জাতীয় আন্দোলনে ঝাঁপিয়ে পড়বার নিমিত্তে মানসিকভাবে প্রস্তুত করে তুলেছিলেন এবং তিনি সরলা দেবী চৌধুরী রানী কী করেছিলেন? ভারতী পত্রিকার সম্পাদনা করেছিলেন এবং যা বঙ্গদেশের যুবশক্তিকে আন্দোলনে ঝাঁপিয়ে পড়বার জন্য মানসিকভাবে প্রস্তুত করে তুলেছিলেন। তিনি নারী ও যুবক যুবতীদের মধ্যে জাগরণ সৃষ্টির কাজে প্রভূত অবদান রেখেছেন এমনই আর একজন খ্যাতনামা নারী, তিনি ছিলেন ভগিনী নিবেদিতা। ভগিনী নিবেদিতা আর একজন ছিলেন যিনি স্বদেশী আন্দোলনে নারী এবং যুবক যুবতীদের মধ্যে উৎসাহিত করার জন্য ওদের ভিতরে জাগরণ সৃষ্টি করার জন্য তিনিও অবদান রেখেছেন। উনার জন্ম হয়েছিল আয়ারল্যান্ডে এবং উনার তখনকার নাম ছিল মার্গারেট এলিজাবেথ নোবেল। কলকাতায় তিনি বসবাস যখন করতেন তখন তিনি ইয়ংসম্যান হিন্দু ইউনিয়ন, বিবেকানন্দ সোসাইটি, ডন সোসাইটি এবং অনুশীলন সমিতির সঙ্গে ওনার ইনডাইরেক্টলি তিনি জড়িত ছিলেন এবং নারী ও যুবক যুবতীদের তিনি দেশীয় শিল্পে
যাতে ওরা স্বনির্ভরশীল, যাতে ওরা নিজের পায়ে খাড়া হতে পারে, তা হওয়ার জন্য তিনি আহ্বান জানিয়েছিলেন। বঙ্গদেশের নারীর সাহসিকতা ব্রিটিশ শাসককে স্তম্ভিত করেছিল। ব্রিটিশের একটা বাধা হিসেবে সৃষ্টি হয়েছিল বঙ্গদেশের নারীরা। এবং বঙ্গের নারীর সাহসিকতা সম্পর্কে লন্ডনের ডেইলি টেলিগ্রাফে কি আপলোড হয়েছিল, যে দ্য মোস্ট অবস্টিনেট অ্যান্ড মোস্ট ডেঞ্জারাস অ্যান্টাগনিস্ট অফ দ্য ইংলিশ, সেটার বাংলা হচ্ছে বাঙালি নারী ইংরাজের পক্ষে সবচেয়ে দুর্গম আর বিপজ্জনক। নেক্সট পার্ট হচ্ছে স্বদেশী শিল্প প্রতিষ্ঠান। স্বদেশী আন্দোলনের পটভূমিতে আত্মশক্তি বিকাশের মানসিকতা বঙ্গদেশে জাতীয় শিল্প কারখানা প্রতিষ্ঠার পক্ষে অনুকূল পরিবেশ সৃষ্টি করে। কি করে? স্বদেশী আন্দোলনের পটভূমিতে আত্মশক্তি বিকাশের জন্য, আত্মশক্তি মানসিকতা বিকাশের জন্য বঙ্গদেশে অনেক শিল্প কারখানা গড়তে শুরু হয়। স্বদেশী পণ্যের চাহিদা বৃদ্ধি পাওয়ার পরিপ্রেক্ষিতে বিভিন্ন কুটির শিল্প, বেশ কয়েকটি বৃহৎ শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছিল। এই স্বদেশী আন্দোলনের মেন উদ্দেশ্যটা ছিল বিদেশি বস্তু বর্জন এবং স্বদেশী বস্তু গ্রহণ। যদি স্বদেশী বস্তুর চাহিদা তখন বাড়বে, কারণ তখন বিদেশি বস্তু বর্জন হচ্ছে, এবং তার চাহিদা বৃদ্ধি পাওয়ার জন্য বিভিন্ন কুটির শিল্প, বেশ কয়েকটি বৃহৎ শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছিল। এই প্রতিষ্ঠান কয়েকটির মধ্যে হচ্ছে সুতাকাটা কল, ক্ষুদ্র মাঝারি তাঁত শিল্প, সর্ষের তেল, সাবান, চিনি, দেশলা, বিস্কুট ইত্যাদির কারখানা গড়ে উঠেছিল। এর সঙ্গে গড়ে উঠেছিল জাতীয় ব্যাংক আর স্বদেশী বীমা কোম্পানি। রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠা করেছিলেন স্বদেশী ভাণ্ডার। স্বদেশী আন্দোলনের ফলে অন্যতম শ্রেষ্ঠ বস্ত্র প্রতিষ্ঠান পরিণত হয়েছিল। তখন স্বদেশী আন্দোলনের ফলে তা কী হয়েছিল? স্বদেশী ভাণ্ডারটা শ্রেষ্ঠ বস্ত্র প্রতিষ্ঠান হিসেবে পরিণত হয়। স্বদেশী আন্দোলনের দুরন্ত সময়ে যোগেশচন্দ্র চৌধুরী ও কৃষ্ণবিহারী সেনের প্রচেষ্টায় কলকাতার বউবাজারে কি হয়? কলকাতার বউবাজারে যোগেশচন্দ্র চৌধুরী এবং কৃষ্ণবিহারী বসুর প্রচেষ্টায় ইন্ডিয়ান স্টোর্স নামক প্রতিষ্ঠানটা গড়ে ওঠে। সকল প্রকারের স্বদেশী সামগ্রী এই প্রতিষ্ঠানে বিক্রি করা হতো। ঠাকুর পরিবারের কন্যা সরলা দেবী কর্নওয়ালিস স্ট্রিটে লক্ষ্মী ভাণ্ডার প্রতিষ্ঠা করেন। ঠাকুর পরিবারের কন্যা সরলা দেবী কী করেন? কর্নওয়ালিস স্ট্রিটে, বর্তমান যে বিধান সরণি, সেখানে লক্ষ্মী ভাণ্ডার 1903 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেছিলেন। 1905 খ্রিস্টাব্দে হবে, 3 না। আব্দুল হালিম 1905 আর 1906 এভাবে হবে। আব্দুল হালিম গজনবী লালবাজারে প্রতিষ্ঠা করেছিলেন ইউনাইটেড বেঙ্গল স্টোর্স। আব্দুল হালিম কি করেছিলেন? আব্দুল হালিম গজনবী লালবাজারে প্রতিষ্ঠা করেছিলেন ইউনাইটেড বেঙ্গল স্টোর্স। বঙ্গবাসীর মনে আত্মশক্তি এবং আত্মনির্ভরশীলতার বাতাবরণ গড়ে তোলার স্বার্থে জগদীশচন্দ্র বসু, প্রফুল্লচন্দ্র রায়, নীলরতন সরকার প্রভৃতি স্বনামধন্য ব্যক্তিবর্গ বঙ্গদেশে বৃহৎ শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার সংকল্প করেছিলেন। বঙ্গদেশের আত্মশক্তি এবং আত্মনির্ভরশীলতা, স্বনির্ভরশীলতার জন্য জগদীশচন্দ্র বসু, প্রফুল্লচন্দ্র রায়, নীলরতন সরকার প্রমিস করেছিলেন যে ওরা অনেক বৃহৎ শিল্প গড়ে তুলবেন। নীলরতন সরকার তখন কি করলেন? বঙ্গলক্ষ্মী কটন মিল প্রতিষ্ঠা করলেন। আচার্য প্রফুল্লচন্দ্র রায় বেঙ্গল কেমিক্যালস ঘোষণা করলেন এবং জামশেদজি টাটা বিখ্যাত লৌহ শিল্প কারখানা স্থাপন করেছিলেন। বিদেশি দ্রব্য বর্জনের ফলে আমদানিকৃত বিদেশি পণ্যের পরিমাণ ভারতবর্ষে উল্লেখরূপে হ্রাস পেয়েছিল, এবং বিদেশি পণ্য যেহেতু বর্জন করা হচ্ছিল, স্বদেশি পণ্য গ্রহণ করা হচ্ছিল, তাই আমদানিকৃত বিদেশি পণ্য যেগুলো ছিল তা ভারতবর্ষে অনেক হ্রাস পেয়েছিল, অনেক লস হয়েছিল ওদের। বঙ্গদেশের রাজনৈতিক আন্দোলনকে কেন্দ্র করে ভারতবর্ষের বিভিন্ন প্রদেশে আধুনিক শিল্প প্রতিষ্ঠান বুনিয়াদ গড়ে উঠেছিল। 1905 খ্রিস্টাব্দে 17 ডিসেম্বর তারিখে আর্চি দত্তের পুরোহিত্যে বারাণসীতে অনুষ্ঠিত প্রথম ভারতীয় শিল্প সম্মেলন, এটা অনেক ইম্পর্ট্যান্ট, স্বদেশী শিল্প প্রতিষ্ঠানগুলির প্রচুর সম্ভাবনা সম্পর্কে দেশবাসীকে সজাগ করে তুলেছিল। ভারতের প্রথম যে শিল্প সম্মেলন কোথায় হয়েছিল? বারাণসীতে হয়েছিল আর্চি দত্তের পুরোহিত্যে, এবং তা কি বলতে চেয়েছিল? যে স্বদেশী জিনিসের চাহিদা বাড়ছে, সম্ভাবনা বাড়ছে। এই সম্মেলনের যুগে অনেক দেশীয় শিল্পের পুনর্জীবন সম্ভব হয়ে উঠেছিল, এবং অনেক দেশীয় শিল্প যেগুলা লুপ্ত হয়ে যাচ্ছিল তাদের পুনরুজ্জীবন হয়। এক কথায় ভারতবর্ষের ব্যবসায় এবং শিল্পের ক্ষেত্রে স্বদেশী আন্দোলন এক নতুন যুগের সূচনা করেছিল। নেক্সট পার্ট হচ্ছে মুসলিম লীগের প্রতিষ্ঠা। ব্রিটিশ শাসক চায়নি ভারতবর্ষে এক সূত্রে গ্রথিত বিশাল ভারতীয় জাতি গঠন হোক। ব্রিটিশ সরকার কি চায়নি? যে একটি ভারতে এভাবে জাতি গঠন হোক যেখানে কোনো ধরনের দাঙ্গা হয় না, মানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, শিখ সবাই মিলে একটি জাতি হিসাবে পরিণত হয়, আর মানে একসঙ্গে তারা চলতে শুরু করে এবং ব্রিটিশের
ওরা অপোজিশন করতে শুরু করে। এটা ব্রিটিশ চায়নি। সাম্রাজ্যবাদ অক্ষুণ্ণ রাখার স্বার্থে ইংরেজ শাসক ধর্ম, জাতি, ভাষা, অঞ্চল ইত্যাদির ভিত্তিতে ভারতীয়দের মধ্যে বিভেদ সৃষ্টির প্রয়াস করেছিল। যে ব্রিটিশ যে সাম্রাজ্যটা সেটা ঠিকমতো বজায় রাখার জন্য ওরা ভারতের যে ভিতরের যেগুলো সমাজ সেখানে দাঙ্গা লাগিয়ে রেখেছিল, যাতে কোনো সমাজ সুপারিয়র হয়ে যায় না এবং ব্রিটিশকে ধ্বংস করে না। বঙ্গ বিভাজনও ছিল উদ্দেশ্য প্রণোদিত। মূলত ভারতীয় জাতীয়তাবাদকে দুর্বল করতে তারা বদ্ধপরিকর ছিল, কেননা এটি ছিল সাম্প্রদায়িক ভেদাভেদ সৃষ্টি করার সবচাইতে ধারালো অস্ত্র। বঙ্গ বিভাজনও এর মধ্যেই একটা ছিল, যেটা দিয়ে জাতি ধর্মের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি করা যায়। লর্ড কার্জন বঙ্গ বিভাজনের সপক্ষে জনমত গড়ে তুলবার উদ্দেশ্যে 1904 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে পূর্ববঙ্গ ভ্রমণের সুদীর্ঘ কার্যসূচি গ্রহণ করেছিলেন। লর্ড কার্জন কি করেছিলেন? বঙ্গভঙ্গের যে বিভাজনের সপক্ষে জনমত গড়ে তুলবার উদ্দেশ্যে তিনি 1904 খ্রিস্টাব্দে কি করেন? ফেব্রুয়ারি মাসে পূর্ববঙ্গ ভ্রমণের কাজ শুরু করেন। ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম প্রভৃতি স্থানে আয়োজিত জনসভায় তিনি বঙ্গভঙ্গের সপক্ষে প্রচার চালিয়েছিলেন এবং তিনি বঙ্গভঙ্গের পজিটিভ দেখিয়েছিলেন। কোথায় কোথায়? ঢাকা, ময়মনসিংহ এবং চট্টগ্রামে মুসলমান জনগণকে বুঝিয়ে যে বঙ্গভঙ্গের ফলে তাদের প্রচুর লাভ হবে, এবং মুসলমান জনগণদের তিনি বুঝিয়েছিলেন যে বঙ্গভঙ্গের ফলে ওদের অধিক লাভ হবে। 18 ফেব্রুয়ারি তারিখে ঢাকায় অনুষ্ঠিত বিশাল জনসভায় পূর্ববঙ্গের ইসলাম ধর্মীয় জনগণকে হিন্দুদের বিরুদ্ধে কুমোর বেঁধে লড়াই করার জন্য আহ্বান জানিয়েছিলেন। এবং তিনি কি জানিয়েছিলেন? 1904 সালে ঢাকায় যে বিশাল জনসভা হয়েছিল সেখানে পূর্ববঙ্গের যেগুলা মুসলিম মানুষ ছিলেন তাদেরকে কুমোর বেঁধে হিন্দুদের অপোজিশন করার জন্য তিনি বলেছিলেন। ঢাকার নবাব সলিমুল্লাহ খানের দৌলতে পূর্ববঙ্গের মুসলমান জনতাকে একত্রিত করার প্রচেষ্টা অব্যাহত রেখেছিলেন, এবং ঢাকার নবাব সলিমুল্লাহ খানের টাকায় তিনি কি করেছিলেন? পূর্ববঙ্গের মুসলমান জনতাকে একত্রিত করার জন্য তিনি আহ্বান জানিয়েছিলেন এবং অনেক চেষ্টা করেছিলেন যাতে একত্রিত হয়ে থাকে ওরা। এই উদ্দেশ্য সামনে রেখে তিনি নবাবকে 14 লাখ টাকা অতি নগণ্য সুদের বিনিময়ে ধার দিয়েছিলেন, এবং নবাবকে তিনি 14 লাখ টাকা অনেক কম ইন্টারেস্টে, মানে কম টাকা ইন্টারেস্টে পাবে, এভাবে তিনি ধার দিয়েছিলেন। ইসলাম ধর্মীয় ভূস্বামীদের বিশেষ সুযোগ সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি প্রদান করেছিলেন, এবং ইসলাম ধর্মের যারা মানুষ থাকবে, মানে মুসলিম যারা মানুষ থাকবে, যারা ভূমির মালিক থাকবে, তাদেরকে বিশেষ সুযোগ দেওয়ার জন্য তিনি জানান। এতে বহু মুসলমান নেতা সরকারের বঙ্গভঙ্গ পরিকল্পনাকে স্বাগত জানিয়েছিল, এবং এতে অনেক মুসলমান নেতা কি করেছিল? বঙ্গভঙ্গ করতে চেয়েছিল, বঙ্গভঙ্গ হতে চেয়েছিল। কার্জনের নীতিতে বিশ্বাস রেখে পূর্ববঙ্গের একাংশ নেতা প্রস্তাবিত পূর্ববঙ্গ ও অসম নামক প্রদেশটির মাধ্যমে মুসলমান জনগণের সকল আশা আকাঙ্ক্ষা পূর্ণ হবে বলেই ধরে নিয়েছিল। আর কার্জনের যে এগুলো তিনি বলে গিয়েছিলেন মুসলিমদের, এগুলা শুনে ওরা যে পূর্ববঙ্গ অসম নামের যে প্রদেশটি গঠন হতে চলেছিল তা পূর্ণ হওয়া বলেই ধরে নিয়েছিল, যাতে ওদের যেগুলা দাবি ছিল সেগুলা পুরো হোক। তাদের মনে আত্মপ্রতিষ্ঠা লাভের অভিপ্সা জাগ্রত হয়ে উঠেছিল, এবং তাদের মধ্যে আত্মপ্রতিষ্ঠা লাভের, মানে নিজের লাভের জন্য একটা পিপাসা হয়ে গিয়েছিল। সরকার এইভাবে তাদের মনে বিভেদগামী রাজনৈতিক চেতনা সঞ্চার, এবং সরকার এইভাবে ফলস অনেক জিনিস ওদেরকে শুনিয়েছে যাতে এরা ব্রিটিশের সাথে কাজ করে, ব্রিটিশের এবং বঙ্গভঙ্গকে অপোজিশন করে না। লর্ড কার্জনের পর ভাইসরয় পদে অধিষ্ঠিত হলেন লর্ড মিন্টো। তার ঘোষণা মুসলমান জনগণকে স্বতন্ত্র রাজনৈতিক সুযোগ সুবিধা প্রদান করার ইঙ্গিতবাহী ছিল। তার শাসন প্রক্রিয়ায় প্রতিনিধিত্বমূলক ব্যবস্থা প্রয়োগ করা হয়েছিল। লর্ড কার্জনের পরে ভাইসরয় হলেন লর্ড মিন্টো, এটা মনে রাখবে। 1905 থেকে 10 লর্ড মিন্টো। তার ঘোষণায় মুসলমান জনগণকে স্বতন্ত্র রাজনৈতিক সুবিধা দেওয়া হবে তা তিনি ইঙ্গিত করেছিলেন, যার ফলে ভারতীয়দের জন্য একখানি শাসন সংস্কার বিধি প্রস্তুত করার ঘোষণা জারি করা হয়েছিল। উক্ত ঘোষণার পর একাংশ মুসলমান নেতা প্রস্তাবিত শাসন সংস্কার কর্মসূচিতে তাদের অধিকার ও স্বার্থ কিভাবে সুরক্ষিত হবে সে বিষয়ে গভীর চিন্তা চর্চায় ব্যস্ত হয়ে পড়েছিল। তারা আলিগড় কলেজের অধ্যক্ষ উইলিয়াম আর্কবোল্ডের সঙ্গে আলোচনা করে একখানি আবেদন প্রস্তুত করেছিল, এবং তারা
কি করেছিল, আলিগড় কলেজের অধ্যক্ষ যে ছিলেন উইলিয়াম আর্কবোল্ড, উনার সাথে আলোচনা করে একটা আবেদন প্রস্তুত করেন যে মুসলমানদের জন্য সাংবিধানিক স্বতন্ত্র নির্বাচনী মণ্ডল গঠনের অপরিহার্যতা। এই আবেদন ওরা উত্থাপন করেছিল। 1 অক্টোবর তারিখে আগা খাঁর নেতৃত্বে 35 জনের একটি দল সিমলায় উপস্থিত হয়ে লর্ড মিন্টোর হাতে এই আবেদনটা দিয়েছিল। কার নেতৃত্বে? আগা খাঁর নেতৃত্বে 35 জন একটি দল। ভাইসরয় তাদের দাবিসমূহ সহানুভূতি সহকারে বিবেচনা করার আশ্বাস দিয়েছিলেন এবং ভাইসরয় তাদের 35 জনের যে দলের যে আবেদনটা ছিল উনি রেখেছিলেন, সেটা মেনে চলেছিলেন। রাজ অনুগ্রহের এই অনুকূল পরিবেশে তাদের সফলতাকে সার্থক রূপ দেওয়ার জন্য মনোনিবেশ করেছিলেন এবং সেই প্রস্তাবটা সার্থক হবে তাও তিনি মনোনিবেশ করেছিলেন। 1906 খ্রিস্টাব্দের 30 ডিসেম্বর তারিখে ঢাকার নবাব সলিমুল্লাহর আহ্বানক্রমে বঙ্গদেশের একাংশ শিক্ষিত মুসলমান মাতব্বর নবাব বিক্রম মুলুকের পুরোহিতে ঢাকা রাজদরবারে আয়োজিত সভায় অংশগ্রহণ করেছিল। 1906 খ্রিস্টাব্দের 30 ডিসেম্বর তারিখে কি হয়, ঢাকার নবাব তখন ছিলেন সলিমুল্লাহ। উনার আহ্বানে বঙ্গদেশের যেগুলা শিক্ষিত মানুষ ছিল, অনেক শিক্ষিত মানুষ, তারা মাতব্বর নবাব বিক্রম মুলুকের পুরোহিতে ঢাকার রাজদরবারে যে সভা আয়োজিত হয়েছিল সেখানে অংশগ্রহণ করেছিল। এই ঐতিহাসিক সভায় সর্বভারতীয় মুসলিম লীগ এই সভা থেকেই সর্বভারতীয় মুসলিম লীগটা গঠন হয়। মুসলিম লীগ গঠনের নেতৃস্থানীয় ব্যক্তি নবাব সলামুল্লাহ সেই দিন ঘোষণা করেছিলেন যে নবগঠিত রাজনৈতিক অনুষ্ঠানটির লক্ষ্য উদ্দেশ্য হবে এ ধরনের। তো কি জেনে নেই। ব্রিটিশ সরকারের প্রতি মুসলমান জনতার মনে আনুগত্যের প্রসার ঘটানো, যে ব্রিটিশরা যেগুলা নেগেটিভ সেগুলা সরানো মুসলিমের মন থেকে। ব্রিটিশ সরকারকে মুসলমান জনতার রাজনৈতিক অধিকার আর স্বার্থের প্রতি সদা সচেতন করে রাখা এবং ব্রিটিশ সরকারকে সেটা সচেতন করে রাখা যে যেগুলো ওরা প্রস্তাব দাবি করেছিল পূর্ববঙ্গ গঠনের পরে পাবে, সেগুলা হিসাবে ওদেরকে সজাগ করে রাখা। মুসলমান জনতার মন থেকে ভয়, সন্ত্রাস, বিদ্বেষ ভাবের অবসান ঘটিয়ে সকলের সঙ্গে একতার ভাব গড়ে তোলা। ভাইসরয় লর্ড মিন্টো এবং ভারত সচিব জন মরলে মুসলিম লীগের কাজে সন্তুষ্টি প্রকাশ করেছিলেন এবং তারা সন্তুষ্টি প্রকাশ করেছিলেন কে ভাইসরয় লর্ড মিন্টো এবং ভারত সচিব জন মরলে। প্রকৃতার্থে বলতে গেলে দুজন ইংরেজ শাসকই হিন্দু ও মুসলমানের মধ্যে ধর্মগ্রন্থ। এই মুসলিম লীগের গঠন তো মেইনলি ইংরাজি করেছিল এবং এগুলা করে কি করতে চেয়েছিল, দুইটা সমাজের ভিতরে ও দাঙ্গা লাগাতে চেয়েছিল যাতে এগুলা একত্রভাবে না থাকে এবং ব্রিটিশ সাম্রাজ্যটা এভাবেই চলতে থাকে এবং ভারতের ভিতরে এভাবে দাঙ্গা লেগে থাকে যাতে ব্রিটিশ এগুলা সামলাতে পারে। কারণ যদি কোনো একটা সমাজ তখন সুপারিয়র হয়ে যায় তখন ব্রিটিশেরই খারাপ হবে, লস হবে। অতি অল্প সময়ের মধ্যে মিন্টো জাতীয় কংগ্রেসের নরমপন্থীদের কাছে টেনে আনার পরিকল্পনা করেছিল। লর্ড মিন্টোর প্রতিশ্রুতি অনুসারে 1909 খ্রিস্টাব্দের শাসন সংস্কার বিধি বলবৎ হলে মুসলমানরা পৃথক নির্বাচনের সুবিধা লাভ করেছিল। আর অল্প সময়ের মধ্যেই ভারতীয় জাতীয় কংগ্রেসের ওদের কাছে মানে মুসলিম লীগের কাছে টেনে আনতে ওরা সক্ষম ধীরে ধীরে হচ্ছিল এবং লর্ড মিন্টোর প্রতিশ্রুতি অনুসারে 1909 খ্রিস্টাব্দের শাসন সংস্কার বিধি বলবৎ হলে মুসলমানরা অনেক সুবিধা লাভ করে, পৃথক নির্বাচনের সুবিধাও লাভ করে। জাতীয় কংগ্রেসের প্রতিদ্বন্দ্বী অনুষ্ঠান হিসাবে মুসলিম লীগ ভারতীয় মুসলমান জনগণের প্রতিনিধিত্ব করতে সক্ষম এমনই একটি সক্রিয় অনুষ্ঠান হিসাবে আত্মপ্রকাশ করেছিল। হ্যাঁ, এটা একটা কি হয়েছিল, জাতীয় কংগ্রেসের প্রতিদ্বন্দ্বী অনুষ্ঠান হিসেবে মুসলিম লীগ একটি ভারতীয় মুসলমানের জনগণের প্রতিনিধিত্ব করতে সক্ষম হয়েছিল আর একটা সক্রিয় অনুষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করেছিল। ব্রিটিশ শাসকের প্রতি আনুগত্যের পূর্ণ ব্যবহারের মধ্যে দিয়ে এই অনুষ্ঠানটি অতি সহজ রাজনৈতিক অধিকার আদায় করতে সফল হয়েছিল। জাতীয় কংগ্রেসকে দুর্বল করতে এই অনুষ্ঠানটি বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। 1910 খ্রিস্টাব্দের মার্চ মাসে মুসলিম লীগের কার্যালয় লখনউতে স্থানান্তরিত হয় এবং এই সংগঠনটি ভারতীয় জাতীয় কংগ্রেসকেও ধীরে ধীরে বিট করতে লেগেছিল এবং 1910 খ্রিস্টাব্দের মার্চ মাসে মুসলিম লীগের কার্যালয় লখনউতে স্থানান্তরিত করা হয়। মুসলিম লীগ সমাজের সকল শ্রেণীর মানুষকে আকর্ষণ করতে কিন্তু পারেনি, কেবল সমাজের যারা উচ্চ শ্রেণীর মানুষ ছিল ওদেরকেই
ওরা আকর্ষণ করতে পারে সেখানেই সীমাবদ্ধ থাকে, যার গুরুত্ব বঙ্গ বিভাজন রোধ করার পর কিছু পরিমাণে কমে গেছিল। 1915 খ্রিস্টাব্দে সলিমুল্লাহর মৃত্যুর পর লীগের রক্ষণশীল চরিত্রের পরিবর্তন ঘটে। কি হয়েছিল, বঙ্গ বিভাজন রোধ করার পর থেকে এই লীগের মানে পরিমাণটা কম হয়ে গিয়েছিল, আবার ডাউনফুল হতে শুরু করেছিল সলিমুল্লাহর মৃত্যুর পর থেকে। হচ্ছে স্বদেশী আন্দোলন এবং জাতীয় কংগ্রেস। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বিপিনচন্দ্র পাল, অরবিন্দ ঘোষ, অশ্বিনী কুমার দত্ত প্রমুখ কয়েকজন বঙ্গদেশের জাতীয় জীবনের কাণ্ডারি তথা অসাধারণ বুদ্ধিমত্তা সম্পন্ন রাজনৈতিক নেতা জাতীয় কংগ্রেসের সহযোগে সমগ্র ভারতবর্ষে বঙ্গ বিভাজনের বিরুদ্ধে জনমত সুসংগঠিত করতে সক্ষম হয়েছিলেন। তারা সক্ষম হয়েছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের অপোজ করতে। কারা কারা? সুরেন্দ্রনাথ, তারা কি করেছিলেন? মানুষের মধ্যে যে বঙ্গভঙ্গের অপোজিশন করতে হবে তা বুঝাতে তারা সক্ষম হয়েছিলেন। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বিপিনচন্দ্র পাল, অরবিন্দ ঘোষ, অশ্বিনী কুমার দত্ত আরও অনেকজন। 1885 খ্রিস্টাব্দ থেকে 1905 খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতবাসীর কেবল আর্থিক ও সামাজিক উন্নয়নের প্রতি মনোযোগ দিয়েছিল জাতীয় কংগ্রেস। জাতীয় কংগ্রেস কী করেছিল? 1885 খ্রিস্টাব্দ থেকে 1905 পর্যন্ত ভারতবাসীর আর্থিকভাবে এবং সামাজিকভাবে কীভাবে উন্নয়ন করা যায় তা দেখেছিল। বঙ্গভঙ্গকে কেন্দ্র করে ভারতীয় জাতীয় জীবনে একটা বৃহত্তম অনুষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করার সুযোগ লাভ করেছিল এই জাতীয় কংগ্রেস। 1903 খ্রিস্টাব্দে লালমোহন ঘোষের পৌরোহিত্যে মাদ্রাজে অনুষ্ঠিত জাতীয় কংগ্রেসের 19তম অধিবেশনে সরকারকে বঙ্গবিভাজনের পরিকল্পনা ত্যাগ করার জন্য আর্জি পেশ করেছিল। আর 1903 খ্রিস্টাব্দে কী হয়েছিল? লালমোহন ঘোষের পৌরোহিত্যে মাদ্রাজে যে অনুষ্ঠিত জাতীয় কংগ্রেসের 19তম অধিবেশনে সরকারকে তারা বঙ্গবিভাজনের পরিকল্পনা ত্যাগ করার জন্য আর্জি পেশ করে। কে? জাতীয় কংগ্রেস। লালমোহন ঘোষের পৌরোহিত্যে হয়েছিল মাদ্রাজে, সেটা মনে রাখবে। বঙ্গভঙ্গ কার্য নিষ্পন্ন 16 অক্টোবর 1905। নিষ্পন্ন বলা হয়েছে কারণ তাদের জন্য ছিল নিষ্পন্ন, কিন্তু পূর্ণ ছিল মুসলিম লীগ আর ইংরাজের জন্য। করার পূর্বে জাতীয় কংগ্রেসের প্রতিনিধি হিসেবে লালা লাজপত রায় ও গোপালকৃষ্ণ গোখলে লন্ডনে উপস্থিত হয়ে প্রস্তাবিত বঙ্গভঙ্গ কার্য পরিকল্পনা পরিত্যাগ করার জন্যে সরকারের নিকট আবেদন জানিয়েছিলেন। তারা সরকারের নিকট আবেদন জানিয়েছিলেন কোথায় গিয়ে? ডাইরেক্টলি ইংল্যান্ডে গিয়ে তারা আবেদন জানিয়েছিলেন যে বঙ্গভঙ্গ যাতে না হোক। বঙ্গবাসীর কাছ থেকে সংগৃহীত স্বাক্ষর সম্বলিত প্রতিবাদী আবেদন তারা ভারত সচিবের হাতে অর্পণ করেছিলেন এবং তারা যে 70,000 স্বাক্ষর নিয়েছিলেন বঙ্গবাসীর কাছ থেকে তাও তারা সচিবের হাতে তুলে দিয়েছিলেন। কিন্তু ভারতবাসীর আপত্তিকে মোটেও গুরুত্ব না দিয়ে, ভারতবাসীর যে এই আপত্তিটা আছে বঙ্গভঙ্গ যাতে না হোক, এগুলা গুরুত্ব না দিয়ে সরকার বঙ্গবিভাজন কার্য সম্পন্ন করে। ফলে জাতীয় কংগ্রেসের বঙ্গভঙ্গের বিরুদ্ধে দৃঢ় স্থিতি গ্রহণ করার জন্য প্রস্তুত হয়েছিল এবং তার জন্যই জাতীয় কংগ্রেস খুব দৃঢ়ভাবে সেটার অপোজিশন করতে লাগে বঙ্গভঙ্গের। বঙ্গ বিভাজনের ফলে 7 বছরের স্বদেশী আন্দোলনের শেষ পর্যায়ে 1911 সালে ইংরেজ সরকার বঙ্গ একীকরণ করতে বাধ্য হয়েছিল। এত বেশি অপোজিশন হয়েছিল, তার জন্য 1911 সালে ইংরেজ আবার বঙ্গ একীকরণ করে। কিন্তু এটাও সত্য যে জাতীয় কংগ্রেসের মাধ্যমে স্বদেশী এবং স্বরাজের দাবিতে সমগ্র ভারতবাসীর একত্রিত হওয়ার যে সুযোগ, তা কিন্তু বঙ্গভঙ্গের হাতেই ধরে এসেছিল। এই যে স্বদেশী আন্দোলন যা বঙ্গভঙ্গের জন্য হয়েছিল, সেটা তাই হয়েছিল বা স্বরাজের দাবিতে সমগ্র ভারতবাসী তাই একত্রিত হয়েছিল বঙ্গভঙ্গের জন্য। এবং তা প্রথমেই একটা মানে কি বলবো, প্রথম একটা কার্য ছিল যার জন্য সর্বভারতের মানুষ একত্রিত হয়ে তার অপোজ করছিল। সরকারের আন্দোলন বিরোধী কার্যপন্থা। নেক্সট পার্ট। ব্রিটিশ সরকার বঙ্গভঙ্গের ক্ষেত্রে জাতীয় কংগ্রেসের উদারপন্থী নেতাদের কাছ থেকে সহযোগিতা আশা করেছিল। ব্রিটিশ সরকার কি আশা করেছিল? যে জাতীয় কংগ্রেসের যেগুলা বড় বড় নেতা আছে সেগুলো তাদের কাছ থেকে তারা সহযোগিতা আশা করছিল। কিন্তু লর্ড কার্জন এই নেতাদের হাতের মুঠোয় রাখার উদ্দেশ্যে তাদের অনেককেই ব্রিটিশ সরকারের বিভিন্ন উপাধি, পদক ও পদ প্রদান করেছিলেন। লর্ড কার্জন কি করেছিলেন? যাতে এই বড় বড় নেতারা, যেমন মহাত্মা গান্ধী আছেন, রবীন্দ্রনাথ ঠাকুর আছেন, আরো বড় বড় নেতা যারা ছিলেন তখনের সময়, তাদেরকে হাতে রাখার জন্য, তাদেরকে অনেক লুভ লালচার জন্য বিভিন্ন উপাধি, পদক, পদ প্রদান করেছিলেন। উদারপন্থী কংগ্রেস সদস্যকে উচ্চ ন্যায়ালয়ের বিচারপতি পদ, বাপরে, ব্রিটিশ সংসদের সদস্য পদ, ভাইসরয় পরিষদের সংসদ কিংবা প্রাদেশিক পর্যায়ে লোভনীয় সদস্য পদ উপহার দিয়ে বঙ্গভঙ্গ পরিকল্পনার তাদের সমর্থন আশা করেছিলেন। কি কি পদ দেওয়ার জন্য ওরা বলেছিল? উচ্চ ন্যায়ালয়ের বিচারপতির পদ, ব্রিটিশ সংসদের সদস্য পদ, ভাইসরয় পদ, প্রাদেশিক পর্যায়ে লোভনীয় সদস্য পদ, এগুলা।
এতৎসত্ত্বেও কার্জন বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন দুর্বল করতে পারেননি। এগুলা দেওয়া সত্ত্বেও তিনি বঙ্গভঙ্গ আন্দোলন দুর্বল করতে পারেননি। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, গোপালকৃষ্ণ গোখলে প্রভৃত কংগ্রেসের শীর্ষ নেতার বঙ্গভঙ্গ বিরোধী অটল স্থিতি সরকারকে বিপাকে ফেলেছিল। তাদের বঙ্গভঙ্গ বিরোধী যে মনোভাবটা হয়ে উঠেছিল তা সরকারকে বিপাকে ফেলছিল। বিপিনচন্দ্র পাল সকল নেতাকে ব্রিটিশ প্রদত্ত উপাধি, পদ, পদবী আদি বর্জন করার আহ্বান জানিয়েছিলেন। বিপিনচন্দ্র পাল কি করেছিলেন? সকল নেতাদেরকে ব্রিটিশ যেগুলো উপাধি দিয়েছে সেগুলো বর্জন করার জন্য বলেছিলেন। এই আহ্বানে সাড়া দিয়ে গোপালকৃষ্ণ গোখলে তিনি সর্বপ্রথমে কি করে নাইটহুড উপাধি ব্রিটিশকে দিয়ে দেন। স্বদেশী আন্দোলনের অবদান, এই অবদানগুলো কিন্তু মনে রাখবে, এগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। স্বদেশী আন্দোলন ভারতবাসীকে গণ আন্দোলন সম্পর্কে রাজনৈতিকভাবে শিক্ষিত করে তুলেছিল। গণ আন্দোলন ঘটেছিল স্বদেশী আন্দোলনের জন্যই। দেশের বেশিরভাগ মানুষই যদি আন্দোলনে সামিল হয় তাহলে গণ আন্দোলনে জয়যুক্ত হওয়াটা যে সুনিশ্চিত সেই কথা ভারতবাসী স্বদেশী আন্দোলনের মাধ্যমেই জানতে পেরেছিল। সব যদি একসাথে মিলিয়ে অপোজিশন করে তাহলেই তো জয় হবে, একটু একটু করে তো হবে না, সেটা মানুষ বুঝতে পেরেছিল যে একতাই বল। 2 নম্বর, ভারতীয় জাতীয় কংগ্রেস সূচনা লগ্ন থেকেই আবেদন নিবেদনের মাধ্যমে সহনশীল চিন্তায় বিশ্বাস রেখে ব্রিটিশ সরকারের নিকট ভারতবাসীর উন্নতি আশা করেছিল এবং ব্রিটিশকে ওরা অনেক আবেদন নিবেদন করেছিল যাতে বঙ্গভঙ্গ না হোক। বঙ্গভঙ্গকে কেন্দ্র করে জাতীয় কংগ্রেসের চিন্তা ও কর্মে পরিবর্তন হতে পারে এবং বঙ্গভঙ্গের জন্যই জাতীয় কংগ্রেসের চিন্তা এবং কামে অনেকটা পরিবর্তন আসে। একমাত্র গণসংগ্রামের মাধ্যমেই ভারতবাসীর উন্নতি সম্ভব, এই ভাবনা স্বদেশী আন্দোলন থেকেই জাতীয় কংগ্রেস বুঝতে পেরেছিল। লর্ড কার্জন ভাইসরয়ের আসনে বসেই ঘোষণা করেছিলেন যে শাসন আর শোষণ একসঙ্গে চালিয়ে যেতেই হবে। অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড এক্সপ্লয়টেশন উইল গো হ্যান্ড ইন হ্যান্ড। বঙ্গবাসী সাম্রাজ্যবাদী শাসকের এই দম্ভক্তির উপযুক্ত উত্তর দিয়েছিল বিদেশি পণ্য বর্জন, স্বদেশী পণ্য গ্রহণ আর স্বদেশী শিল্প গড়ে তোলার মাধ্যমে। তো এই যে কথাটা, এই উদ্দেশ্যটার কমপ্লিট অপোজিশন করে তার উত্তর দিয়েছিল বঙ্গের মানুষ কিভাবে? বিদেশি পণ্য বর্জন করে স্বদেশী পণ্য গ্রহণ করে। তার জন্য যেটুকু মানসিক শ্রম, দৃঢ়তা আর একাগ্রতা দরকার ছিল তা তারা অর্জন করেছিল। সেই জন্য ভারতের অর্থনীতি ও শিল্প বিকাশের ইতিহাসে স্বদেশী আন্দোলনের অবদান চিরকাল জাজ্বল্যমান থাকবে। স্বদেশী আন্দোলনের মাধ্যমে ভারতবাসীরা ব্রিটিশ সরকারের নিকট স্বরাজ দাবি করার সুযোগ লাভ করেছিল ব্রিটিশ সরকার থেকে ভারতবাসীরা। স্বদেশী আন্দোলনের তীব্র উত্তেজনা ভারতীয় জাতীয় কংগ্রেসকে দাদাভাই নওরোজির পৌরোহিত্যে অনুষ্ঠিত কলকাতা অধিবেশনে সর্বপ্রথম ভারতবাসীর জন্য তিনি স্বরাজ দাবি করেছিলেন কলকাতা অধিবেশনে, মানে স্বাধীনতা যাতে পাওয়া যায়। তিনি প্রস্তাব গ্রহণ করতে তারা বাধ্য করেছিল ইংরাজকে। স্বদেশী আন্দোলনের ভিতর দিয়ে ভারতীয় নারীর আন্দোলনের প্রবণতা গড়ে উঠেছিল। ভারতীয় নারীরাও তখন অপোজিশন করতে শুরু করে। দুটো ঘটনা বঙ্গদেশের নারী সমাজকে আন্দোলনমুখী করে তুলেছিল। প্রথমটি হলো প্রফুল্ল চাকির ফাঁসির দিন বঙ্গদেশের প্রতিটি পরিবারে উপবাসে কাটিয়েছিল। প্রফুল্ল চাকি যিনি ছিলেন তার ফাঁসির দিনটা বঙ্গদেশের প্রতিটি পরিবারে উপবাস কাটিয়েছিলেন সেই দিনটা। মাতৃরা পাকঘরের রান্নার কার্য বন্ধ করতে সমস্ত দিন চুকে স্মৃয়মান হয়ে দেশ সেবার প্রতি উৎসাহিত হয়েছিল। দ্বিতীয়টি ছিল বঙ্গভঙ্গকে কেন্দ্র করে সরকারকে ক্ষুরোদার সমালোচনা করার অপরাধে যুগান্তর পত্রিকার সম্পাদক ভূপেন্দ্রনাথ দত্তকে যখন পুলিশ কঠোর শাস্তি দিয়েছিল তখন দত্তের মাতৃ ভুবনেশ্বরী দেবী দুঃখ না করে, তিনি ছিলেন স্বামী বিবেকানন্দেরও মা, সেটা মনে রাখবে, না করে সকল নারীকে আন্দোলনের পক্ষে যোগ দেবার জন্য আহ্বান জানিয়েছিলেন। হাজার হাজার নারী পুরুষের সঙ্গে সমান তালে আন্দোলনে অংশগ্রহণ নেবার জন্য প্রস্তুত হয়েছিলেন, সেটা তো তোমরা বুঝতেই পারছো। স্বদেশী আন্দোলনের পথ ধরে ভারতবর্ষে সশস্ত্র বিপ্লবের সূচনা হয়েছিল। অনেক বিপ্লব হয়েছিল স্বদেশী আন্দোলনকে কেন্দ্র করে। আগ্নেয়াস্ত্র নিয়ে বিপ্লবের পথ অনুসরণ করে দেশকে স্বাধীন করার প্রবণতা একদল আন্দোলনকারীর মধ্যে গড়ে উঠেছিল। বঙ্গভঙ্গ বাতিলের সিদ্ধান্ত ব্রিটিশ সরকারের পরাজয় ও ব্যর্থতা সুস্পষ্ট রূপে প্রকাশ করল। স্বদেশী আন্দোলনের সাফল্য ভারতবাসীকে উৎসাহিত করেছিল এবং এই উৎসাহ পরবর্তী পর্যায়ে মহাত্মা গান্ধীর নেতৃত্বে গড়ে ওঠা জাতীয় সংগ্রামকে শক্তিশালী আর ব্যাপক করে তুলেছিল।
ভারতের স্বাধীনতা সংগ্রামে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সাফল্য উল্লেখযোগ্য একটি ঘটনা হিসেবে চিহ্নিত থাকবে। আমরা এখন মূল কথা দেখে নেই। মূল কথার মধ্যে প্রথমে আছে ভাইসরয় লর্ড নাথালিয়ান কার্জনের শাসনকালে সংগঠিত বঙ্গদেশের বিভাজন ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ ঘটনা। হ্যাঁ, বঙ্গপ্রদেশ একজন লেফটেন্যান্ট গভর্নরের পক্ষে শাসন করা সম্ভব নয়। এই অজুহাতে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী এই তিনটে প্রশাসনিক মণ্ডল প্রদেশটি থেকে বিচ্ছিন্ন করা হয়েছিল। তিনটে প্রশাসনিক মণ্ডলের সর্বমোট 1,06,540 বর্গ মাইল এলাকা অসমের সঙ্গে সংলগ্ন করে পূর্ববঙ্গ ও অসম নামে একটি নতুন প্রদেশ গঠন করা হয়েছিল। বঙ্গদেশ যেটা এটা আমরা পড়েছি সব, একজনের দ্বারা সম্ভব নয়, একজনের দ্বারা চালানো, একজন লেফটেন্যান্ট গভর্নমেন্ট। তাই চট্টগ্রাম, ঢাকা, রাজশাহীকে একসাথে করে অসমের সাথে সংলগ্ন করে সর্বমোট 1,06,540 বর্গমাইল এলাকা অসমের সঙ্গে সংযুক্ত করে পূর্ববঙ্গ ও অসম নামে একটি নতুন প্রদেশ গঠন করা হয়েছিল। পূর্ববঙ্গ ও অসম নামক প্রদেশটির রাজধানী ঢাকায় স্থাপন করা হয়েছিল। লর্ড কার্জন শাসনের সুবিধার জন্য বঙ্গদেশের আয়তন ছোট করার যুক্তি দিয়েছিলেন, যদিও এর অন্তর্নিহিত উদ্দেশ্য ছিল ঐক্যবদ্ধ বঙ্গশক্তিকে দ্বিখণ্ডিত করা, মানে ডিভাইড অ্যান্ড রুল, দুইটা সম্প্রদায়ের মধ্যে ভেজাল লাগানো। বঙ্গভঙ্গের কার্যসূত্রে লর্ড কার্জন ভারতীয় জাতীয়তাবাদের প্রাণকেন্দ্র বঙ্গদেশকে দ্বিখণ্ডিত করে হিন্দু, বাঙালি এবং বুদ্ধিজীবীদের দুটি প্রদেশেই সংখ্যালঘুতে পরিণত করেছিলেন। 1905 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ পরিকল্পনা সরকারিভাবে প্রকাশ পায় এবং 1905 খ্রিস্টাব্দের 16 অক্টোবর বঙ্গভঙ্গ কার্য সম্পন্ন হয়। বঙ্গভঙ্গের অসন্তুষ্টির উত্তাপে প্রবল বিক্ষোভের সূত্রপাত ঘটে। পূর্ববঙ্গ, উত্তরবঙ্গ এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত প্রতিবাদী সবার মাধ্যমে প্রবল গণসংগ্রামের জোয়ার উঠে। জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে সকল জনতা এই সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল। বঙ্গভঙ্গের পরিণতি হিসেবে বিদেশি বস্তু বর্জন ও স্বদেশী বস্তু গ্রহণের সিদ্ধান্ত জনসভায় অনুমোদিত হওয়ার পর এই আন্দোলন স্বদেশী আন্দোলন নামে পরিচিত লাভ করে। স্বদেশী আন্দোলনের কেন্দ্রভূমি ছিল অবিভক্ত বঙ্গদেশ। যদিও বঙ্গদেশকে কেন্দ্র করে গড়ে ওঠা এই আন্দোলন বঙ্গদেশের ভৌগোলিক সীমা অতিক্রম করে সর্বভারতীয় রূপ পরিগ্রহ করেছিল। স্বদেশী আন্দোলনকে একটি সফল এবং সক্রিয় আন্দোলন হিসেবে গণ্য করা হয়। প্রায় 7 বছরের এই রাজনৈতিক আন্দোলন সাহিত্য, সমাজ, শিক্ষা, অর্থনীতি ইত্যাদি সকল ক্ষেত্রে সুদূরপ্রসারী প্রভাব ফেলেছিল। সাম্রাজ্যবাদ অক্ষুণ্ণ রাখার স্বার্থে ইংরেজ শাসক জাতি, ধর্ম, বর্ণ, ভাষা ও অঞ্চলাদির ভিত্তিতে ভারতবাসীর অন্তরে বিভেদ সৃষ্টির প্রয়াস চালিয়েছিল। ইংরেজ শাসকের উস্কানিতে একাংশ মুসলমান নেতা প্রতিষ্ঠা করলেন সর্বভারতীয় মুসলিম লীগ, যা স্বদেশী আন্দোলনের জন্য একটি গুরুত্বপূর্ণ দিক। স্বদেশী আন্দোলনের পথ ধরে ভারতবর্ষে সশস্ত্র বৈপ্লবিক আন্দোলনের সূচনা হয়েছিল। স্বদেশী আন্দোলনে অংশগ্রহণকারীরা একদল নেতা শান্তিপূর্ণ আন্দোলনের পথ পরিহার করে সশস্ত্র বৈপ্লবিক আন্দোলনের পথ বেছে নিয়েছিলেন। বঙ্গভঙ্গকে কেন্দ্র করে ভারতীয় জাতীয় কংগ্রেসের চিন্তা ও কর্মে পরিবর্তনের সূচনা হয়েছিল। একমাত্র গণসংগ্রামের হাত ধরেই ভারতীয়দের উন্নতি সম্ভব, এই ভাবনা জাতীয় কংগ্রেস পেয়েছে স্বদেশী আন্দোলন থেকে। বঙ্গভঙ্গের ফলশ্রুতিতে অসমের রাজধানী শিলং থেকে ঢাকায় স্থানান্তরিত হয়েছিল। স্বদেশী আন্দোলনের প্রতিক্রিয়া অসমেও সঞ্চারিত ছিল। 1911 খ্রিস্টাব্দের 12 ডিসেম্বর তারিখে দিল্লিতে অনুষ্ঠিত রাজ অভিষেক অনুষ্ঠানে কৃত মর্মে বঙ্গদেশ পুনঃ একীকরণ হয়। এটা মনে রাখবে তোমরা, এটা অনেক ইম্পর্টেন্ট। ভারতবর্ষের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়ে অসম মুখ্য আয়ুক্তের পদাধীন প্রদেশে পরিণত হয়ে অসম প্রদেশের রাজধানী শিলংকে পুনরায় স্থানান্তরিত করা হয়। সো এখানে এই চ্যাপ্টারটা শেষ হলো। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটা লাইক করবে, শেয়ার করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে, ভিডিওকে লাইকও করবে এবং এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য নেক্সট চ্যাপ্টারগুলোর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।